আচ্ছা, তো রোকনুজ্জামান শুভর কথা ছিল যে আমরা হচ্ছে যত কিছুই শিখবো এগুলো আসলে আমাদের গিকটাতে বা আমাদের প্রোফাইলটাতে অ্যাড করব কিনা, বা আমরা যে বিষয়গুলো শুধু ভালো পারবো সেই বিষয়গুলো শুধু অ্যাড করব কিনা, এই ধরনের একটা কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনটা একটু বলি যে আমরা যখন কোর্সটা 50 দিনের একটা কোর্স আমরা করব, আমরা এখানে অনেক কিছু বিষয়ই শিখবো এবং দেখা যাচ্ছে যে আমরা আপনাদেরকে পথ দেখাই দেবো যে হ্যাঁ আপনি এই পথে চলতে পারেন, বা এই পথটা এইরকম, এই পথে গেলে আপনার ফিউচারটা এরকম, বা এই কাজের ফিউচারটা এরকম। আপনাদেরকে আমরা জাস্ট অ্যাটলিস্ট বলতে পারি যে আপনি এই কাজটা করেন, এই কাজটার ফিউচার এমন, এই কাজটা করলে আপনি এই বেনিফিট পাবেন, এই কাজটা করা ইজি বা এই কাজটা করা একটু টাফ কিন্তু ডিমান্ডেবল, এই ধরনের বিষয় আপনাদেরকে শুধু বলতে পারি। কিন্তু রাস্তাটা আপনাদেরকেই চুজ করতে হবে এবং হাঁটতে হবে আপনাদেরকে। তো যে বিষয়টা হবে আপনাদেরকে হয়তো আমরা 10টা বা 12টা বিষয়ের উপর এখানে শেখানোর চেষ্টা করব, বা 10টা বা 12টা টপিক যদি আমরা হিসাব করি যে মেজর হয়তো 10টা টপিক বা 8টা 9টা বা 10টা টপিক মেজর আপনাদেরকে এখানে শেখানো হবে। তো আপনারা আসলে সবগুলো কাজ সার্ভিস হিসেবে দিতে পারবেন কিনা এটা পরবর্তী বিষয়, কিন্তু আপনাদের জন্য যেটা সবচেয়ে বেস্ট হবে সেটা হচ্ছে যে এর মধ্যে থেকে 3টা বা 4টা স্কিল আপনারা খুব ভালোভাবে ডেভেলপ করবেন। তো 3টা বা 4টা স্কিল যখন ডেভেলপ করতে যাবেন দেখবেন যে তার মধ্যে থেকে যে কোনো একটা কাজ আপনার খুবই বেশি ভালো লাগতেছে বা ওই কাজটা আপনি ভালোভাবে করতে পারতেছেন, তখন দেখবেন যে আপনাদের আলটিমেটলি ফোকাসটা ওই কাজের উপরই বেশি আসবে এবং আপনারা ওই কাজে অনেক কিছু শিখবেন। দেখাচ্ছে যে আপনারা আমার থেকেও অনেক বেশি কিছু জানবেন ওই কাজটাতে, কারণ আপনারা সবগুলো ফিল্ডকে জেনে তারপর হচ্ছে তার মধ্যে থেকে 3টা বা 4টা ফিল্ডকে চুজ করে এবং ওর মধ্যে থেকে যখন আপনারা আরো ভালোভাবে কাজ করতে যাবেন দেখবেন যে আপনাদেরকে যে কোনো একটা ফিল্ড বেশি ভালো লাগবে। তো আপনারা তখন ওই কাজটা করবেন বেশি বেশি এবং দেখা যাচ্ছে অনেক বেশি কিছু জানবেন এবং ওই সার্ভিসটা আপনারা অনেক ভালোভাবে সেল করতে পারবেন। তো নর্মালি কাজগুলো এইভাবেই হয়, বা আমাদের এই কোর্সগুলোর যে আউটপুট সেটা এইভাবেই আসে। আপনারা দেখা যাচ্ছে যে এরকম কোর্স শেষে অনেকেই থাকবেন যিনি হচ্ছে ডেটা এন্ট্রি নিয়ে কাজ করে যাচ্ছেন, অনেকে থাকবেন যে যারা হচ্ছে দেখা যাচ্ছে তাদের পার্সোনাল ইন্টারেস্ট থেকে বা তাদের যখন এই বিষয়টা ভালো লাগছে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া নিয়ে তারা হয়তো কাজ করবে, বা দেখা যাচ্ছে অনেকে আছে সে লিড জেনারেশন নিয়ে কাজ করবে, কেউ হয়তো এসইও নিয়ে কাজ করবে, কেউ হয়তো ইমেল মার্কেটিং বা মেইল ক্যাম্পেইন নিয়ে কাজ করবে। তো এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমরা এবং চুজ করতে হবে আপনাদেরকে যে হ্যাঁ আমাদের কাছে এই ফিল্ডটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে বা এটার ফিউচারটা আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে এবং এটা আমরা কাজ হিসেবে সার্ভিস হিসেবে প্রোভাইড করলে এখান থেকে আমরা বেশি প্রফিট পেতে পারি বা আমরা আমাদের এখান থেকে অনেক ভালো একটা আর্নিং আসার পসিবিলিটি আছে। তো এই বিষয়টা আসলে এইভাবেই কাজ করে। তো সবগুলো যে ইনক্লুড করে রাখতে হবে তা না। একজন ডক্টর যখন পড়াশোনা করে তখন দেখা যাচ্ছে প্রথম 4 বছর সে সব মানে দেখা যাচ্ছে সবকিছুই সে পড়ে, অথবা দেখা যাচ্ছে প্রথম 3 বছর সে সবকিছুই পড়ে, কিন্তু একটা সময় গিয়ে তাকে একটা নির্দিষ্ট ফিল্ডে পার হতে হয়। কেউ মেডিসিন স্পেশালিস্ট হয়, কেউ সার্জন হয়, কেউ হয়তো দেখা যাচ্ছে যে অন্যান্য বিষয়ে তারা এক্সপার্ট হয়। তো আপনাদের বিষয়টাও সেম ওই রকম। আপনাদের এখানে 50 দিনের একটা কোর্স, এই কোর্সটাতে আপনাদেরকে অনেক কিছুই দেখানো হবে, কিন্তু শেষে গিয়ে আপনারা দেখা যাচ্ছে নিজেদের মতো করে একটা ফিল্ড চুজ করবেন যেখানে আপনারা নিজেরাই স্পেশালিস্ট হবেন বা দেখা যাচ্ছে যে আপনারা এক্সপার্ট লেভেলে কাজ করতে পারবেন। তো রোকনুজ্জামান শুভ, আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন। স্যার, জি স্যার, বুঝতে পারছি। স্যার আর একটা কোশ্চেন ছিল যে আমাদের আমি হচ্ছে প্রায় অনেকগুলো, যেমন গিগ এডিট করলে ডিমোশন হয়ে যায়, অনেকটা পিছিয়ে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডিসক্রিপশন বা প্রোফাইল এডিটের ক্ষেত্রে এমন কিছু হয় কিনা? আচ্ছা, অনেক ভালো একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, অনেক ভালো একটা প্রশ্ন করেছেন, এটা একটু বলি যে আপনারা যখন গিগ এডিট করবেন বা গিগ যখন আপনারা ক্রিয়েট করবেন, তো প্রাথমিক অবস্থায় কি হয় যে যখন আপনারা গিগের টাইটেলটা দেন তারপর ওই টাইটেলটার আন্ডারে বা দেখা যাচ্ছে ওই টাইটেলটার এগেনস্টে একটা ইউআরএল ক্রিয়েট হয় এবং ওই ইউআরএলটা দেখাচ্ছে যে ওই সেম থেকে যায়। আপনি যদি আপনার টাইটেলটা পরবর্তীতে চেঞ্জ করেন দেখা যাচ্ছে ইউআরএলটা মেইনলি আর চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে কি বিষয়টা হয় যে আপনার ইউআরএলটা একরকম এবং টাইটেলটা একরকম, দুইটা বিষয় আলাদা আলাদা হয়ে যায় এবং তখন আপনার ফাইবারের গিগকে বা আপনার প্রোফাইলকে র্যাঙ্ক করানো খুবই মানে একটু কষ্টকর হয়ে যায়, খুবই না বলবো যে একটু কষ্টকর হয়ে যায়। তো এই কারণে আমাদেরকে একটু সতর্ক থাকতে হয় যে গিগের এডিটের বিষয়ে কিছু কিছু পার্টিকুলার সেক্টর আছে যেগুলো আমরা এডিট করতে পারি, সেগুলোতে প্রবলেম হয় না, কিন্তু কিছু কিছু সেক্টর আছে যেগুলো এডিট করাটা আসলে একটু বোকামি বা দেখাচ্ছে আমাদের কাজকে আরো কঠিন করে দেয়।
তো আপনি যেটা বলেছেন, হ্যাঁ ঠিক বলেছেন যে গিগটা এডিট করলে পরবর্তীতে র্যাঙ্ক করানো বা তাদেরকে সামনের দিকে নিয়ে আসা, সার্চ রেজাল্টের সামনের দিকে নিয়ে আসাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। আচ্ছা, তো এক্ষেত্রে কি এডিট করবেন কি এডিট করবেন না, এটা যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন আপনাদেরকে বলে দেবো। যেমন আপনি টাইটেলটা এডিট করবেন না, কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রাইজিং সেক্টরটা আপনি যে কোনো সময় এডিট করতে পারেন। কারণ আপনার বেসিক যে সার্ভিস ওটা যদি আপনি 5 থেকে স্টার্টিং করেন, বেসিক স্টার্টিং এট 5, তো আপনি দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন ভালো লেভেলের সেলার হবেন বা দেখা যাচ্ছে অনেক বেশি সার্ভিস সেল করবেন, তো তখন সেক্ষেত্রে আপনি ওটার প্রাইজিংটা এডিট করতে পারেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো এডিট করতে পারেন। আপনার ডেসক্রিপশনে ছোটোখাটো কিছু পরিবর্তন করতে পারেন, হয়তো কোথাও একটা বানান ভুল হয়ে গেছে, এটা আপনাকে পরিবর্তন করতেই হবে, ওটা আপনি পরিবর্তন করতে পারেন। তো মেইন যে বিষয়টা টাইটেল, তারপর হচ্ছে আপনার গিগের যে ইমেজ, এইগুলো প্রধানত চেঞ্জ না করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে ওয়ান বলেন। মোর কোশ্চেন ছিল আমার, হ্যাঁ ঠিক আছে। স্যার হচ্ছে যে আমরা যখন ডিসক্রিপশন লিখি এখানে কিছু কিছু স্টেপ দেখতেছিলাম, যে ওখানে বলছে যে যেমন আই এম গ্রেটলি ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ফাইবার ক্লায়েন্টস, বা আবার অনেক জায়গায় যে এমন বলছে যে আসলে ওখানে আমাদের একাডেমিক বা এসব কিছু দেখবে না, আমাদের স্কিল দেখবে। তো অনেকে দেখলাম যে যারা ডিসক্রিপশন লিখছে বা এমন কিছুতে ওনারা ওনাদের হচ্ছে একাডেমিকটা আসলে আগে ইনক্লুড করছে। তো আমাদের প্রফেশনাল বিষয়টা আগে ইনক্লুড করব না একাডেমিক, বা এটা কতটা প্রভাব ফেলবে? আচ্ছা, একাডেমিক বিষয়টা কেন অ্যাড করবেন এবং প্রথমে না শেষে, এটা একটু বলি। একাডেমিক বিষয়টা আপনারা ওখানে উল্লেখ করতে পারেন যে আই এম এ গ্র্যাজুয়েট, বা দেখা যাচ্ছে যে এই ধরনের কথা আপনারা অনেকেই বলে আর কি ফাইবার প্রোফাইলে বা গিগে। তো এটা আসলে ইফেক্ট করে এইভাবে যে অনেকেই দেখে যে ফাইবারে বায়ার এবং সেলার কমিউনিকেট করতে পারছে না। তো যখন ওখানে আপনি যদি গ্রাজুয়েট কথাটা বা কোথাও যদি গ্রাজুয়েট কথাটা লিখে রাখেন, বা আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে এটা যদি কোথাও উল্লেখ করে থাকেন, তো ক্লায়েন্ট অ্যাটলিস্ট ধরে নেয় যে আপনি যেহেতু গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি ইংরেজিতে তার সাথে কনভারসেশন করতে পারবেন। অ্যাটলিস্ট তাকে বুঝতে বা তার কাজের অর্ডারটা বুঝতে আপনার কোনো প্রবলেম হবে না। তো এই কারণে আর কি অনেকেই উল্লেখ করে যে গ্র্যাজুয়েট, তবে এটা প্রথমেই না দিয়ে দেখা যাচ্ছে যে শেষে কোথাও আপনি এক লাইন বা আপনার প্রোফাইলে লিখতে পারেন যে গ্র্যাজুয়েট করেছেন, এ ধরনের একটু এক লাইন ছোট করে লিখতে পারেন। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, শাহরিমার কোনো প্রশ্ন ছিল? শাহরিমা? জি স্যার। জি বলেন। গিগের বিষয়টা হচ্ছে স্যার এরকম না যে হচ্ছে আমরা এতদিন যে কাজগুলা শিখলাম, আমরা তো গিগ 3টা 4টা বা 7টা 10টা পর্যন্ত দিতে পারবো। তো জি একটা গিগ আমরা সাবমিট করলাম এইভাবে যে আমরা এতদিন যে কাজগুলা শিখলাম এইটার উপর, আর পরে হয়তো লিড জেনারেশন বা ইমেল কালেকশনের উপর একটা সাবমিট করলাম, এইভাবে ভাগ ভাগ করে তো করা যাবে যাবে না স্যার? হ্যাঁ, করা যাবে। আপনাদেরকে যখন গতকাল আপনাদের প্রোফাইলের ক্যাটাগরি বা দেখাচ্ছে যে কি ধরনের কাজ আপনারা করবেন এটা সিলেক্ট করা দেখাইছিলাম, তখন আপনাদেরকে হচ্ছে ক্যাটাগরি দেখাইছিলাম যে সম্ভবত আদার্স ক্যাটাগরি, তাই না? তো আদার্স ক্যাটাগরিতে যে বিষয়টা হয়েছিল সেইখানে, আচ্ছা, আদার্স ক্যাটাগরিতে যে বিষয়টা হয়েছিল ওইখানে আপনারা কিছু সাব ক্যাটাগরি দেখতে পাইছিলেন, যে আদার্স এর মধ্যে আবার কিছু সাব ক্যাটাগরি আছে। তো তার মধ্যে ছিল লিড জেনারেশন, তার আপনারা ওখান থেকে 5টাকে চয়েস করেছিলেন। লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, তারপর হচ্ছে মার্কেট রিসার্চ, ওয়েব রিসার্চ, এই ধরনের কিছু কাজ আপনারা ওইখানে উল্লেখ করে দিয়েছিলেন। তো এই ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আপনারা যে কোনো একটা ক্যাটাগরিকে চুজ করবেন। ধরেন আপনারা যদি বিজনেস ক্যাটাগরিকে চুজ করেন, তো বিজনেস ক্যাটাগরির আন্ডারে যে সার্ভিসগুলো আছে, যেমন ধরেন ডেটা এন্ট্রি, লিড জেনারেশন বা এই ধরনের যে সার্ভিসগুলো আছে, তো ওই ক্যাটাগরিকে চুজ করে ওই ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে, এই ধরনের সাব ক্যাটাগরি নিয়ে আপনারা বিভিন্ন গিগ বা 5টা বা 7টা 8টা গিগ ক্রিয়েট করতে পারেন। এক একটা এক এক সাব ক্যাটাগরি হতে পারে, এটা সমস্যা নেই। কিন্তু যখন আপনারা ক্যাটাগরি চেঞ্জ করবেন, যে আপনারা বিজনেস থেকে দেখা যাচ্ছে যে ডিজাইন বা দেখা যাচ্ছে এই ক্যাটাগরিতে চলে গেলেন, তখন এই ধরনের গিগ একই সাথে একটা প্রোফাইল রাখাটা উচিত না। অর্থাৎ আপনি বিজনেস ক্যাটাগরি থেকে লিড জেনারেশনের একটা গিগ ক্রিয়েট করেছেন এবং দেখা যাচ্ছে ডিজাইন ক্যাটাগরি থেকে গ্রাফিক্স আপনার লোগো ডিজাইনের একটা গিগ ক্রিয়েট করেছেন। তো এক্ষেত্রে এটা আসলে একটু কনফ্লিক্টিং বা দেখা যাচ্ছে বিষয়টা দেখতেও মানে একটু দৃষ্টিকটু মনে হয়। তো আপনাদেরকে এই যে বিষয়টা একদম ক্লিয়ার করে বলি যে যদি ক্যাটাগরিটা সিলেক্ট করেন, ওই ক্যাটাগরির আন্ডারে যে
সাব ক্যাটাগরিগুলো আছে, ওই সাব ক্যাটাগরিকে কেন্দ্র করে আপনি গিগ ক্রিয়েট করতে পারেন একটা প্রোফাইলে। এটাই সবচেয়ে বেটার। বুঝতে পারছেন? জি স্যার। স্যার, প্রোফাইলে ক্যাটাগরি সিলেক্ট করার যে বিষয়টা, ওটা আজকে আবার একটু কাইন্ডলি দেখাবেন, কারণ ওটা নিয়ে একটু কনফিউশন আছে কিছু বিষয় জায়গাতে কালকে থেকে। আচ্ছা স্যার, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা যে লেখে, আপনি কোথা থেকে এটা বাছলেন? আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোথা থেকে করবো খুঁজে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমরা যখন গিগ ক্রিয়েট করব তখন ওইখানে আমাদেরকে আবার ইনফরমেশন গুলো বা আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে বলবো। তো তখন আপনাদেরকে ওটা দেখাই দেবো যে ফার্স্ট নেম লাস্ট নেম কই থেকে দিলাম। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা দেখতে চাইছিলাম যে ফাইবার গিগের জন্য, আচ্ছা আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাইছিলাম বা দেখতে চাইছিলাম যে ফাইবার গিগের জন্য যে ডেসক্রিপশন বা যে ফটো বা যে ফাইবার গিগের জন্য যে ইমেজ বা যে ভিডিও, এই ধরনের যে টপিকগুলো বা যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন, এগুলো আসলে আমরা কিভাবে কালেক্ট করব বা কিভাবে আমরা গ্যাদার করব। তো কিছু বিষয় আছে যে প্রফেশনালদের ফলো করা, আরেকটা হচ্ছে নিজে নিজে বানানো। তো নিজে নিজে বানাতে গেলে যে বিষয়টা হবে যে আমাদের প্রচুর গাইডলাইন ফলো করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, অনেক সময় দিতে হবে, এবং দেখা যাচ্ছে যে আমরা যেহেতু নতুন, অনেক কিছুতে তারপরে অনেক মিস্টেক হয়ে যাবে। তো আমরা একটা সহজ একটা কাজ করব বা দেখা যাচ্ছে যে নিজেদের রিসার্চের পাশাপাশি আমরা প্রফেশনালদের যে প্রোফাইলগুলো আছে বা যে গিগগুলো অনেক বেশি সেল হচ্ছে, র্যাঙ্ক হচ্ছে বা প্রথম পেজে আছে, তাদের গিগগুলোকে আমরা ফলো করব এবং সেইভাবে এগোনোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমরাও একদিন আমাদের গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে এসে সবার সামনে দেখাতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হয় যে আমরা ফাইবারের গিগ ক্রিয়েট করার পরে আমাদের ফাইবার গিগের মার্কেটিং বা দেখা যাচ্ছে গিগের প্রমোশনটা কিভাবে করতে হয় এইটা সম্পর্কে আলোচনা করব। তো সেখানে আমরা গিয়েই দেখবো যে প্রথম যে ধাপটা আছে বা প্রথম যে আমাদের কাজটা করতে হবে, এটাই হচ্ছে যে ফাইবার গিগকে ভালোভাবে বিল্ড করা। একটা ফাইবার গিগকে র্যাঙ্ক করার জন্য বা একটা ফাইবার গিগকে মার্কেটিং করে সার্চ রেজাল্টের সামনের দিকে নিয়ে আসার যে প্রথম শর্ত, সেটা হচ্ছে গিগটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা বা গিগটাকে সুন্দরভাবে আগে তৈরি করা। কারণ আপনার গিগটাকে যদি একটা প্রোডাক্টের সাথে তুলনা করা হয়, আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয়, আর আপনি যত ভালো মোড়কেই আপনার প্রোডাক্টটাকে সাজান না কেন, আপনি দেখবেন যে সেটা আপনি সাকসেসফুল হতে পারছেন না বা সেই প্রোডাক্টটা আসলে কেউ নিচ্ছে না। তো অবশ্যই গিগটাকে অনেক সুন্দরভাবে রেডি করতে হবে এবং তথ্যবহুল, দেখাচ্ছে যে তথ্যগুলো আসলে ক্লায়েন্ট চায় বা যে ধরনের কাজ আমরা করব বা আমরা আসলে যে ধরনের সার্ভিসটা দিতে পারি, এই সার্ভিসটা অ্যাটলিস্ট প্রপার ওয়েতে ওখানে তাদের সামনে তুলে ধরবো যে হ্যাঁ, আমি এই কাজটা করতেছি বা এই কাজটা আমি করতে পারবো আপনার জন্য, যে আমার কাছ থেকে এই সুবিধা পাবেন, বা দেখা যাচ্ছে যে এখানে যদি কোনো কাজের যদি কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে আপনি রিফান্ড পেতে পারেন, বা দেখা যাচ্ছে আমি আপনাকে বারবার রিভিশন দিয়ে দেবো। এই ধরনের বিষয়গুলো তাদেরকে কনভিনিয়েন্স ওয়েতে তাদেরকে বলতে হবে। আচ্ছা, তো অনেকেই গতকাল আমাকে, অনেকেই না, দুই একজন হয়তো আমাকে গতকাল তাদের গিগের ডেসক্রিপশন রেডি করে বা দেখাচ্ছে ফাইবারিক প্রোফাইল ক্রিয়েট করে আমাকে হয়তো পাঠাইছেন। তো দেখাচ্ছে গতকাল একটু ব্যস্ত ছিলাম, অন্য একটা ব্যাচের পরীক্ষা নিচ্ছিলাম, তো যার কারণে ওটা খুব ভালোভাবে দেখতে পাই নাই। তো আজকে দেখবো ইনশাল্লাহ আমাদের যখন কোশ্চেন সেশন বা দেখাচ্ছে যে আমাদের ক্লাসের যে লাস্ট 40 আওয়ার বা 40 মিনিট বা 30 মিনিট, সেই তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তো যারা নতুন বা দেখা যাচ্ছে যে যারা ফাইবারের অ্যাকাউন্ট বা গিগ সম্পর্কে কোনো আইডিয়াই নাই, তাদের জন্য আজকে দেখাচ্ছে যে কিভাবে একদম জিরো থেকে আপনারা রিসার্চ করে একটা ফাইবার গিগকে ক্রিয়েট করবেন বা গিগের জন্য যে ইনফরমেশন গুলো লাগে এগুলো ক্রিয়েট করবেন, এই বিষয়টা একটু আলোচনা করব। আমার স্ক্রিন তো আশা করি দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। Yes. আচ্ছা, গিগ ক্রিয়েট করার জন্য যে বিষয়টা প্রথমে আপনারা করে নেবেন, আপনাদেরকে একটা খসড়া করে নিতে হবে। কারণ যে বিষয়টা রোকনুজ্জামান শুভ একটু আগে বললেন, আচ্ছা, রোকনুজ্জামান শুভ একটু আগে যে বিষয়টা বললেন যে গিগ ক্রিয়েট করার পরে এডিট করলে গিগের র্যাঙ্কিং বা দেখাচ্ছে যে গিগ সার্চে আসা বা দেখাচ্ছে যে গিগের ডিমোশন হয় বা দেখাচ্ছে ইমপ্রেশন বা রিচটা কমে যায়। তো অবশ্যই আমাদেরকে সেই জন্য প্রথমেই আমাদের গিগের যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে এগুলো আমরা ডেমো হিসেবে বা দেখা যাচ্ছে খসড়া হিসেবে ক্রিয়েট করে নেব। আচ্ছা,
আচ্ছা, তো আমরা যে কাজটা সহজভাবে করতে পারি বা দেখা যাচ্ছে যে যেটা আসলে আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে সেটা হচ্ছে ফাইবারে গিয়ে আমরা অন্যান্য যারা প্রফেশনাল আছে বা যাদের গিগটা অনেক ভালো র্যাঙ্ক করেছে প্রথম পেজে তাদের গিগটাকে ফলো করব। তারা আসলে কি কথা বলছে বা কি ধরনের ডেসক্রিপশন বা কি ধরনের টাইটেল তারা ইউজ করেছে তাদের গিগে, বা কি ধরনের ইমেজ তারা রিপ্রেজেন্ট করেছে তাদের গিগটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করার জন্য। আশা করি যারা গতকাল কাজ করেছেন বা যারা অলরেডি এই বিষয়গুলো সম্পর্কে একটু রিসার্চ করেছেন তারা হয়তো দেখা যাচ্ছে ফাইবার থেকেই বেশিরভাগ রিসার্চটা করেছেন, বিশেষ করে তানবীরের যে ডেসক্রিপশনটা বা গিগের যে কথাবার্তাগুলো সে যে উল্লেখ করেছে সেটা অনেক ভালো হয়েছে, এবং দেখা যাচ্ছে সে ওখানে টাইম স্পেন্ড করে হয়তো ফাইবার থেকে বা অন্যান্য জায়গা থেকে রিসার্চ করে সে ওইটা তৈরি করেছে আর কি। তো ওইটা আমি পরবর্তীতে পড়ে দেখলাম যে হ্যাঁ, সে অনেক ভালোভাবে বা অনেক সুন্দরভাবে ওই বিষয়টা রিপ্রেজেন্ট করেছে। স্যার আমার প্রবলেমটা ওইটা হয়েছে, তারপরে স্যার প্রবলেমটা ছিল ক্যাটাগরাইজ নিয়ে, যে আদার সিলেক্ট করে ওখান থেকে ইয়ে করার পরে বিজনেস ক্যাটাগরিতে যাচ্ছে নাকি রাইটিং এ যাচ্ছে। তারপর ওখানে একটা অপশন ছিল যে স্যার আরো কিছু প্রবলেম ছিল ওইখানে, কিছু বিষয় আছে, এগুলো একটু আজকে ডিটেলস এ একটু বলবেন, মানে এখন যে ভাষা ভাষা কোনো ধারণা রাখতে চাচ্ছি না, সবকিছু ডিটেলস জানতে চাচ্ছি একটু। আচ্ছা ঠিক আছে, আমি ওটা আরো আপনাকে ক্লিয়ার ধারণা দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। জি স্যার। আর এইসব বিষয়ে কিছু টিপস এন্ড ট্রিক্স বা আপনার কিছু অভিজ্ঞতা থাকতেই পারে, আছে তো অবশ্যই স্যার, এগুলো একটু আমার সাথে মানে খোলামেলা আলোচনা করবেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, তো প্রধান মানে অনেক সহজ একটা ওয়ে যে আমরা যখন গিগ ক্রিয়েট করব, আমরা যারা ফাইবারে যে প্রফেশনাল যারা আছে বা যাদের গিগটা অনেক বেশি সেল হচ্ছে তাদের গিগগুলোকে আমরা ফলো করব। তো এখানে কিছু গিগ আছে, একটু দেখি। এনার গিগটা দেখি, এনার গিগটা যদিও আমার আমার কাছে খুব একটা বেশি ভালো মনে হয় নাই, এই গিগটা মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, এই যে ফাইবার চয়েস, এনার গিগটাও দেখা যেতে পারে। আচ্ছা, তানভীর গতকাল যে ডেসক্রিপশনটা বা দেখাচ্ছে যে গিগটা, যেটা গিগের যে মেটেরিয়ালটা আপনি রেডি করেছেন ওইটা তো মনে হয় যে ফাইবার থেকে রিসার্চ করে তৈরি করছেন, তাই না? জি স্যার, রিসার্চ বলতে এখানে কয়েকটা দেখেছি, কিছুটা গুগল করা আর ম্যাক্সিমাম এডিট করা, কপি করা নাই কোনো। না ঠিক আছে, কপি করতে পারেন, সমস্যা নেই। কপি করা আসলে ওইটা আসলে কপি করা বলে না, আপনাকে এটা দেখে বুঝতে হবে যে হ্যাঁ আমি এটা দেখে একটা জিনিস বুঝলাম এবং এটা থেকে আমি নিজের মতো করে একটা বানালাম। জি স্যার, ওইভাবে আর কি মেইনলি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা এইভাবে কয়েকটা গিগ একটু কম্পেয়ার করে দেখব যে আমাদেরকে প্রথমেই গিগের জন্য যে বিষয়টা রেডি করতে হবে সেটা হচ্ছে আমাদের টাইটেল, গিগের টাইটেল। আমাদের গিগের টাইটেলটা অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে রেডি করতে হবে। তো গিগের টাইটেলের ক্ষেত্রে আমরা বিভিন্ন গিগের টাইটেলগুলোকে কম্পেয়ার করে দেখব যে আমাদের জন্য কোনটা বেশি সুইটেবল হয়। আর আপনার আশেপাশে কি বিয়ে হচ্ছে কোনো? আচ্ছা, প্রচুর নয়েজ হচ্ছে মনে হয়, তাই না? তো সেটা বলছিলাম যে আমরা ফাইবারের গিগগুলোকে রিসার্চ করবো এবং এদের যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো থেকে আমরা আমাদের টাইটেল একটা তৈরি করব, যার কারণে এই টাইটেলগুলো আমরা কম্পেয়ার করে দেখি। আচ্ছা, তো যে বিষয়টা আমরা করছিলাম যে অন্যদের গিগগুলোকে আমরা অন্যদের গিগের টাইটেলগুলোকে অ্যানালাইসিস করে বা দেখা যাচ্ছে তাদের গিগের টাইটেলগুলোকে দেখে আমরা আমাদের নিজেদের মতো করে একটা আমাদের গিগের জন্য টাইটেল ক্রিয়েট করব। আর আপনাদেরকে আমি কখনোই ফোর্স করব না বা আপনাদেরকে কখনোই বলবো না যে আপনার ডেটা এন্ট্রি রিলেটেড গিগটাই আপনাকে তৈরি করতে হবে।
এক্ষেত্রে যে বিষয়টা হয় একটু বলে নিই যে ডেটা এন্ট্রি রিলেটেড গিগ দিয়ে আমরা কেন ফাইবার মার্কেটপ্লেসে এন্ট্রি করি, যে এখানে প্রচুর কাজ আছে এবং প্রচুর সেলার এবং প্রচুর বায়ার আছে। তো দেখা যাচ্ছে এখানে কম্পিটিশনটা বেশি হলেও বা দেখা যাচ্ছে এখানে আমাদের কাজগুলো কাজের কম্পিটিশনটা বেশি হলেও, গিগের কম্পিটিশনটা বেশি হলেও এখান থেকে কাজ পাওয়াটাও অনেক মানে ইজি, অনেক সহজ হয় আর কি। তো যার কারণে আমরা মূলত প্রাথমিক অবস্থাতে ফাইবারের গিগ দিয়ে বা দেখা যাচ্ছে যে ফাইবারের যে গিগটা ক্রিয়েট করতেছি সেটা হবে আমাদের ডেটা এন্ট্রি রিলেটেড গিগ। এর পরবর্তীতে আপনারা যখন আরো অন্যান্য ফিল্ডগুলো দেখবেন বা দেখা যাচ্ছে অন্যান্য কিছু অন্যান্য অভিজ্ঞতাগুলো অর্জন করবেন বা অন্যান্য কাজের যখন দক্ষতা অর্জন করবেন, সেই সার্ভিসগুলো আপনারা সেল করতে পারেন, এখানে গিগ ক্রিয়েট করতে পারেন। তো আমি নর্মালি কাউকে ফোর্স করি না যে আপনাকে ডেটা এন্ট্রি গিগ ক্রিয়েট করতেই হবে বা এটা না করলে হবে না, এই ধরনের না। আপনারা যদি অন্য কোনো একটা কাজের অভিজ্ঞতা থাকে বা দেখা যাচ্ছে যে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার ওই কাজটা বা ওই কাজটা সার্ভিস বা সেল করার, তাহলে আপনারা সেই গিগটাও ক্রিয়েট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো নর্মালি আপনাদের জন্য যেটা বেস্ট সাজেশন আমার কাছ থেকে সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় ডেটা এন্ট্রি গিগটা ক্রিয়েট করা সবচাইতে মানে ভালো একটা কাজ হবে আপনাদের জন্য, কারণ এখানে আপনারা মার্কেটিং করতে পারেন ভালোভাবে এবং দেখা যাচ্ছে যে কাজ পাওয়াটা আপনাদের জন্য একটু ইজি হয়। আচ্ছা, তো আমরা এদের হচ্ছে গিগের টাইটেল গুলো দেখতেছিলাম। তো এখানে নর্মালি 4টা গিগের টাইটেল আমি নিয়ে আসি, একটু কম্পেয়ার করে দেখি। তো প্রথমজন বলছে যে আই উইল ডু ডেটা এন্ট্রি, ইমেল কালেকশন, ওয়েব স্ক্র্যাপিং, ডেটা কালেকশন। আচ্ছা, দ্বিতীয়জন বলেছে যে আই উইল ডু ডেটা এন্ট্রি, কপি পেস্ট অ্যান্ড এক্সেল ডেটা এন্ট্রি, ওয়ার্ক ফর ইউ। I will do data entry, copy paste and Excel data entry, work for you. I will do data entry, internet research and data analysis. তো আপনাদেরকে এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে যারাই এই প্রথম পেজে সার্ভিসগুলো সেল করতেছে, তো এরা আসলে অনেক অভিজ্ঞ বা দেখাচ্ছে এদের গিগটাকে তারা অনেক সুন্দরভাবে ক্রিয়েট করে এখানে কিন্তু তারা সেল করার জন্য নিয়ে আসছে এবং প্রথম পেজে তারা চলে আসছে। এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে এই ধরেন যে কিছু কিওয়ার্ডের বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে এই যে ডেটা এন্ট্রি এটা, তারপর ধরেন এইখানেও দেখেন যে ডেটা এন্ট্রি, ইনিও বলেছে ডেটা এন্ট্রি। দুইটা একই। ও আচ্ছা, সম্ভবত দুইটা একইবার দুইটা পেস্ট করা হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, আরেকটা তাহলে নিয়ে আসি, এটা তাহলে মুছে দেই। আমরা 4টা 5টা বা 6টা আমরা গিগের টাইটেলকে আমরা একটু কম্পেয়ার করব। জি বলেন। ওই পেজটাতে গেলে বুঝাইতে আচ্ছা, যাচ্ছি একটু। আপনার তো অভিজ্ঞতা তো শূন্য, তো দেখা যাচ্ছে আপনি যে কাজটা একদম 100% অ্যাকুরেট করতে পারবেন তা কিন্তু মানে কেউ গ্যারান্টি দিতে পারছে না। তো দেখা যাচ্ছে যে ওইখানে উনি হয়তো কোনো কাজে বা দেখা যাচ্ছে একটু হয়তো গাফিলতি ছিল বা দেখা যাচ্ছে কোনো কাজটা কমপ্লিট করতে পারেনি 100% সাকসেসফুলি, 4 স্টার পেয়ে গেছেন বা দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট ওনাকে 4 স্টার রেটিং দিয়েছে, কিন্তু তার যে পরবর্তীতে হয়তো সে রিভিশন দিয়ে দিয়েছে বা দেখা যাচ্ছে যে সে হয়তো বায়ারের সাথে অনেক ভালোভাবে কমিউনিকেট করেছে বা অন্যান্য বায়ার হয়তো তাকে অনেক বেশি নক করছে, তার গিগের ইমপ্রেশনটা হয়তো অনেক বেশি বাড়ছে বা সে হয়তো গিগটাকে অনেক বেশি জায়গায় শেয়ার করতেছে, অনেক বেশি ক্লিক হচ্ছে, ভিউ হচ্ছে, তো যার কারণে সে রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাইছে। এই বিষয়ে মানে শুধু যে ওনার রেটিংটা এটাকে বিবেচনা করবে তা কিন্তু না। আচ্ছা, তো আমরা এখানে 4টা গিগ নিছি বা গিগের টাইটেল নিছি, এগুলো একটু কম্পেয়ার করে দেখবো যে এখানে তারা কি বলছে এবং কম্পেয়ার করে আমাদের নিজেদের জন্য একটা আমরা গিগের টাইটেল রেডি করব। তো এখানে যে বিষয়গুলো আছে দেখেন, সবগুলো গিগ টাইটেলে একটা বিষয় বা একটা কিওয়ার্ড তারা সবাই কমন রাখছে, সেটা হচ্ছে যে ডেটা এন্ট্রি, কারণ এটা হচ্ছে আমাদের মেইন একটা কিওয়ার্ড এবং আমরা এই কিওয়ার্ডটাকে ফোকাস করে বা দেখাচ্ছে যে এই ডেটা এন্ট্রি যে কিওয়ার্ডটা আছে এটাকে কেন্দ্র করে আমাদের গিগটাকে ক্রিয়েট করতেছি। কারণ ফাইবারে যখন কোনো বায়ার আসে উনি নর্মালি দেখাচ্ছে ডেটা এন্ট্রি লিখেই সার্চ দেন বা দেখাচ্ছে ওনার এই ধরনের যখন কাজগুলো থাকে উনি নর্মালি ডেটা এন্ট্রি লিখেই সার্চ দেন। আবার দেখাচ্ছে অনেক সময় অন্যান্য কিছু লিখেও সার্চ দিতে পারে, কিন্তু সেগুলো আমরা আমাদের গিগের ডেসক্রিপশনে সেগুলো সুন্দরভাবে অ্যাড করব।
তো দেখেন আপনাদের এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে ডেটা এন্ট্রি যে কিওয়ার্ডটা এটা সবাই ইউজ করে, তার মানে এটা ইউজ করাটা একটু জরুরি, বা দেখা যাচ্ছে যে এটা ইউজ করলে গিগটা ফ্রন্ট পেজে নিয়ে আসতে আমাদের সুবিধা হবে, বা দেখা যাচ্ছে যে কেউ যখন ডেটা এন্ট্রি লিখে সার্চ দিবে তখন আমাদের গিগটা তার সামনে আসার একটা পসিবিলিটি বেড়ে যায় যদি আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করি। এরপর আরো অনেকেই অনেক কিছু লিখেছে, বা দেখা যাচ্ছে যে তারা তাদের স্পেসিফিক যদি আরো কোনো ডেটা এন্ট্রির মধ্যে যদি স্পেসিফিক কোনো কাজ থাকে সেগুলো তারা উল্লেখ করেছে, যেমন ইমেল কালেকশন, ওয়েব স্ক্র্যাপিং, ডেটা কালেকশন। আর এই বলতে কপি পেস্ট অ্যান্ড এক্সেল ডেটা এন্ট্রি ওয়ার্ক ফর ইউ, ইন্টারনেট রিসার্চ অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। তারপর বলছে টাইপিং অ্যান্ড ক্রিয়েট এক্সেল স্প্রেডশিট। তো আপনারা এখান থেকে নিজেদের জন্য একটা গিগের টাইটেল বানাবেন, তবে এই বিষয়টা খেয়াল রাখবেন যে ডেটা এন্ট্রি এই কিওয়ার্ডটা যেন আপনাদের গিগের টাইটেলে অবশ্যই থাকে। এবং কেন থাকবে সেটা বুঝতে পারছেন আপনারা, যে এই কিওয়ার্ডটা কেন ইউজ করা আমাদের জন্য বেশি জরুরি? বুঝতে পারছি স্যার, জন্য হচ্ছে ওইটা সার্চ দিলে আমরা আসলে ওই ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি, যেহেতু কমন হচ্ছে এই কিওয়ার্ড। হ্যাঁ, এবং এটা দিয়ে অনেক বেশি সার্চ হয়। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাজে বা একটা ডেমো হিসেবে একটা গিগের টাইটেল ক্রিয়েট করতেছি। আপনারা এই বিষয়গুলো নিয়ে আরো রিসার্চ করবেন, বা দেখা যাচ্ছে আরো অন্যান্যদের গিগগুলো ফলো করবেন, এবং আপনারা নিজেদের জন্য বা দেখা যাচ্ছে আপনাদের গিগের জন্য একটা টাইটেল আপনারা সুন্দরভাবে রেডি করবেন। তো আমি জাস্ট এখান থেকে কিভাবে আপনারা কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন বা কি কি বিষয় খেয়াল রাখবেন এটা আপনাদেরকে বলে দিলাম। যে এই যে আপনারা যখন ডেটা এন্ট্রি রিলেটেড গিগ ক্রিয়েট করতেছেন, তো ডেটা এন্ট্রি এই কিওয়ার্ডটা থাকা আপনার টাইটেলে মাস্ট। তো এটা আমি আপনাদেরকে দেখানোর পারপাজে একটা ডেমো হিসেবে বানালাম। আপনারা যখন নিজেদের জন্য বানাবেন আরো অন্যান্য গিগগুলোকে রিসার্চ করবেন, এবং আপনাদের যেটা পছন্দ হয় বা আপনাদের কাছে যেটা বেটার মনে হয় সেভাবে আপনারা লিখবেন। তবে অবশ্যই এই কিওয়ার্ড এর বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে, কারণ আপনারা কিন্তু ওয়েব রিসার্চ করে ডেটা কালেকশন করতে পারেন, বা ডেটা এন্ট্রি রিলেটেড যে জবগুলো আছে যেমন আপনার কপি পেস্ট বা টাইপিং, বা দেখা যাচ্ছে যে এক্সেল টু ওয়ার্ড টু এক্সেল, বা দেখা যাচ্ছে যে পিডিএফ টু এক্সেল বা পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট বা ইমেজ টু ওয়ার্ড কনভার্ট, এই কাজগুলো কিন্তু ডেটা এন্ট্রি রিলেটেড যে জবগুলো আছে এগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো এখন এখানে যদি আপনি স্পেসিফিক ভাবে লিখতে চান যে ওয়ার্ড টু এক্সেল কনভার্ট, তারপর হচ্ছে পিডিএফ টু এক্সেল কনভার্ট বা পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট, এগুলো আসলে অনেক বড় হয়ে যায়। তো আমাদের গিগের কিন্তু ডেসক্রিপশনের কিন্তু ডেসক্রিপশন না, টাইটেলটার কিন্তু একটা লিমিট আছে যে আমরা এতগুলো ওয়ার্ড বা এখানে আমরা এতগুলো ক্যারেক্টার ইউজ করতে পারবো। তো অবশ্যই আপনারা ছোট করে, বা দেখা যাচ্ছে যে আমি সাজেস্ট করবো যেটা যে 70 না 50 থেকে 60 এই ম্যাক্সিমাম এতগুলো ক্যারেক্টারের মধ্যে আপনারা সুন্দরভাবে একটা গিগের টাইটেল রেডি করবেন। তো আমি জাস্ট এটা আপনাদেরকে ডেমো হিসেবে দেখালাম, আপনারা নিজেদের মতো করে সুন্দরভাবে তৈরি করবেন। আচ্ছা, তো আমি যেটা দিলাম, বেশ করা যায় না? জি স্যার ডেমো হিসাবে না স্যার, আপনি আমাদের একটা প্র্যাকটিক্যালি করে দেখাইলে পরে ভালো হয়। না, এখানে আমরা তো আসলে স্যার সবার করবো না। সবার বিষয়টা তো আলাদা হবে, তাই না? আমার সাথে যে আপনার বিষয়টা বা আপনার চয়েসটা যে মিলবে এটা তো আসলে মানে কখনো সম্ভব না, কারণ দেখা যাচ্ছে আপনি আরো অনেক বেশি রিসার্চ করতেছেন এখন, আর আমার ব্যাচের আরেকজন স্টুডেন্ট সে হয়তো রিসার্চ করতেছে না, তার কাছে দেখা যাচ্ছে এটাই পারফেক্ট মনে হবে, কিন্তু আপনি যখন আরো বেশি রিসার্চ করবেন তখন আপনার কাছে এটা মনে হবে যে এটা তো চলতেছে না, এটার থেকে আরেকটু আপডেট করা উচিত। তো আমাদেরকে যে বেসিক স্যার, বিষয়টা সেই বেসিক বিষয়টা বলতে হবে। এখন এটাকে আপনি রং চং মাখায়া বা দেখা যাচ্ছে যে আরো কত বেশি রিসার্চ করে আপনি আর কত বেটার ওয়েতে এটা রিপ্রেজেন্ট করতে পারেন সেটা আপনার মানে নিজের উপর। বুঝতে পারছেন বিষয়টা? যেটা মানে যেটা স্যার সবচেয়ে বেস্ট হয় স্যার, আপনি তো সেটাই মানে আমাদেরকে একটু দেখাবেন, তাহলে তো আমরা মানে এটা বুঝতে পারি আর ভালো করে। আচ্ছা, সবচাইতে বেস্টটা যদি আপনাকে এখানে আমি দেখাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাকে এটা নিয়ে 3 দিন রিসার্চ করতে হবে।
বুঝতে পারছেন? তো আমাদেরকে আসলে বেসিকটা দেখাতে হবে, রিসার্চটা করবেন বা দেখাচ্ছে যে এই বিষয়গুলো। রিসার্চ না স্যার, আপনি তো আপনার তো স্যার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে বিষয়ে স্যার, আপনি তো সেটা রিসার্চ না করে তো স্যার পারবেন হয়তো বা, কিন্তু আমাদের করতে কিন্তু রিসার্চ করতে হবে। কিন্তু স্যার আমি বলতে চাচ্ছি না যে আমি রিসার্চ করার বিমুখী তা না, কিন্তু স্যার আমি চাচ্ছি যে আপনি এই ব্যাপারটা একটু মানে যদি দেখতেন তাহলে আমাদের জন্য উপকৃত হতাম আর কি আমরা। আচ্ছা ঠিক আছে, সবকিছু যদি আমরা যদি রিসার্চ করবো কিন্তু স্যার তারপর আপনার অভিজ্ঞতা থেকে একটা কিছু জানা, তার উপর দিয়ে যদি আমরা রিসার্চ করি সেটা একটা ভালো হবে। আর আপনি স্যার একটা বেসিক ধারণা দিলেন, তার উপর থেকে বা একটা মিনিমাম ধারণা দিলেন, তার উপর থেকে আমাদের যাদের প্রয়োজন রিসার্চ করলাম, এটার থেকে মনে হয় ওইটাই বোধহয় একটু বেটার হয় আমার মনে হয় স্যার। আচ্ছা, তাহলে আপনাদের এই 50টা ক্লাসকে 100টা ক্লাসে রূপান্তর করতে হবে, কারণ এভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয়ে বা দেখা যাচ্ছে যে এই টাইটেলটা ক্রিয়েট করার জন্য আমি কি কি বিষয় বা আমি কি কি মেথড ফলো করি, এটা যদি সবকিছু বলতে যাই তাহলে দেখা যাচ্ছে এই টাইটেলটার উপরে একটা ক্লাস নেওয়া যাবে। আমাদের যে গিগের টাইটেলটা যেটা রেডি হলো, এটা কিন্তু কারোর সাথে মিললো না। আমরা চারটা গিগ আমরা অ্যানালাইসিস করলাম বা চারটা গিগের উপর ডিপেন্ড করে আমাদের একটা গিগ ক্রিয়েট করলাম, কারোর সাথে কিন্তু 100% সেম টু সেম মিলে যায় নাই। দেখেন এইটুকু হয়তো মিলছে যে এটা তো একটা কিওয়ার্ড, এটা তো মিলতেই পারে। এই কিওয়ার্ডটা দেখাচ্ছে সবাই ইউজ করছে, তো এদের গিগের টাইটেল গুলোতেও কিন্তু কিওয়ার্ডটা ইউজ করা আছে, আমারটাতেও ইউজ করা আছে, নো প্রবলেম। তারপরে আমি কি বলেছি যে ওয়েব রিসার্চ অ্যান্ড ডেটা এন্ট্রি রিলেটেড জব। তো এই কথাটা দেখাচ্ছে যে এরা বলছে ইন্টারনেট রিসার্চ, কেউ বলছে টাইপিং, কেউ বলছে ইমেল কালেকশন, আর আমি বলেছি ওয়েব রিসার্চ অ্যান্ড ডেটা এন্ট্রি রিলেটেড জব। তো এক্ষেত্রে যে বিষয়টা হবে, আপনি যখন সবার উপর বেসিস করে নিজে একটা বানাবেন, সেটা অবশ্যই তাদের থেকে আলাদা হবে, একটা ওয়ার্ড হলেও আলাদা হবে। আর আপনি যখন একদম হুবহু কপি পেস্ট করবেন, সেটা একদম মিলে যাবে, ওটাতে কখনো চেঞ্জ আসবে না। তো আপনাকে এই বিষয়গুলো অবজার্ভ করে দেখতে হবে যে হ্যাঁ, এখানে আসলে ডেটা এন্ট্রি কিওয়ার্ডটা ঠিক আছে, আমি আমার কিওয়ার্ডটাকে ঠিক রাখলাম, এবং দেখা যাচ্ছে যে এরপর আমি আমার মতো করে বা দেখা যাচ্ছে আমার যে অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম। তো ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ অ্যান্ড ডেটা এন্ট্রি রিলেটেড জব, এই কথাটা বাস দেখা যাচ্ছে সিম্পলি আপনারা এইভাবে লিখতে পারেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে একটা টাইটেল ক্রিয়েট করার ক্ষেত্রে কি বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা প্রয়োজন, বা কি বিষয়গুলো জানতে হবে, বা দেখা যাচ্ছে কি বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি একটা টাইটেল ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তো এইভাবে অন্যদের গিগগুলোকে অ্যানালাইসিস করবেন এবং কিওয়ার্ডটাকে দেখার পর আপনারা মেইন যে কিওয়ার্ড এটাকে চুজ করবেন, এবং দেখা যাচ্ছে সেই কিওয়ার্ডটা ইউজ করে বা আপনাদের গিগের যে টাইটেলটা আপনারা রেডি করবেন সেই কিওয়ার্ডটা যেন আপনাদের এই গিগটাতে অবশ্যই থাকে। আচ্ছা, এরপরে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আসে, সেটা হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা অবশ্যই আপনারা নিজেদের মতো করে সাজাবেন। দেখা যাচ্ছে এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের পুরো সার্ভিসটাকে বা আপনাদের কমপ্লিট সার্ভিসটাকে যেন আপনারা ডেসক্রিপশনে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। দেখেন ইনি যে ডেসক্রিপশনটা লিখছেন, যে বা অ্যাবাউট দিস গিগ যে সেকশনটাতে উনি ওনার গিগ সম্পর্কে বলছেন, এখানে উনি কি বলছেন যে ওনার নামটা বলছেন, ঠিক আছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ডেটা, আচ্ছা ঠিক আছে, ডেটা ক্লিনিং, আচ্ছা ঠিক আছে, অনেক কিছুই বলছে, ঠিক আছে। তো ওনার যে মেইন যে সার্ভিসগুলো এখানে কিন্তু উনি সুন্দরভাবে ইনক্লুড করছেন, কারণ এত কথা বা দেখাচ্ছে যে এতগুলো বিষয় কিন্তু আমাদের টাইটেলে উল্লেখ করা পসিবল। তো যার কারণে ওনার ডেসক্রিপশনে উনি সুন্দরভাবে এই সার্ভিসগুলোর কথা উনি উল্লেখ করছেন। তো আমরা একটু এগুলোকে কম্পেয়ার করে দেখবো, যে এই কম্পেয়ার করে দেখবো এবং দেখাচ্ছে যে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো সেই সার্ভিসগুলোই আমরা এখানে লিখে রাখবো বা আমাদের ডেসক্রিপশনে অবশ্যই দিব। তো এগুলো আমাদেরকে একটু দেখতে হবে বা আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা কোন সার্ভিসগুলো দিতে পারছি, কোন সার্ভিসগুলো দিতে পারছি না। এখন একটা সার্ভিস আপনি ডেসক্রিপশনে উল্লেখ করছেন কিন্তু ওটা দিতে পারছেন না, তাহলে কিন্তু আসলে হবে না। দেখেন ইনি অনেক অভিজ্ঞ বা দেখাচ্ছে যে কাজের সাথে সাথে কাজ করার পাশাপাশি অনেক কিছু শিখছেন, যার কারণে দেখেন এনার সার্ভিসটাও কিন্তু একটু বেশি, বা এখানে ওনার লিস্টটাতে কিন্তু যে সার্ভিসগুলো উনি প্রোভাইড করতেছেন সেইটা কিন্তু টাইপটা অনেক বেশি। তো আমরা এগুলো কম্পেয়ার করে দেখব। স্যার, জি স্যার এই যে এখানে বেসিকে লেখা আছে, স্যার ওই পেজটাতে একটু যান। জি যাচ্ছি, বেসিক বেসিকে লেখা আছে যে 1 আওয়ার ডাটা এন্ট্রি, আবার নিচে লেখা আছে 2 গিগ ডেলিভারি। আচ্ছা, এটা আমরা যখন প্রাইসিংটা ফিক্স করতাম তখন অবশ্যই ক্লিয়ারলি বলতাম। তো আপনি যখন আগে জিজ্ঞেস করলেন তারপরে বলে দেই
যে 1 আওয়ার ডেটা এন্ট্রি, এটার জন্য উনি $10 চার্জ করবেন। তো বেসিক্যালি যে কাজগুলো হয় বা দেখা যাচ্ছে যে কাজের যে পরিমাণটা হয় বা দেখা যাচ্ছে যে 1 ঘন্টাতে কমপ্লিট করা পসিবল, বা ক্লায়েন্টও সেটা বুঝতেছে যে হ্যাঁ এই কাজটা বা ছোট কাজ বা দেখা যাচ্ছে যে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করার মতো যে কাজগুলো আছে, এই কাজগুলো উনি প্রোভাইড করবেন, $10 চার্জ করবেন এবং আগামী 2 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে আপনাকে ডেলিভারি করবেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আরেকবার একটু বলি যে আপনাকে হয়তো কেউ একটা পিডিএফ থেকে আপনাকে এক্সেলে কনভার্ট করতে দিল, একটা পেজ, অনলি 1 পেজ। তো সেই পেজটাতে হয়তো দেখাচ্ছে অনেক বেশি ডেটা আছে বা ডেটাগুলো আপনাকে আবার দেখাচ্ছে যে নার্সিং করতে হচ্ছে বা ক্লিনিং করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার হয়তো দেখাচ্ছে ওই কাজটা একটা পেজ কনভার্ট করতে আপনার হয়তো 1 ঘন্টা সময় লাগতেছে, বা দেখাচ্ছে যে নর্মালি কেউ যখন করতে যাবে হয়তো 1 ঘন্টা সময় লাগার কথা। তো এই ধরনের কাজ উনি করে দিবেন, আপনাকে $10 চার্জ করবেন এবং দেখাচ্ছে যে আপনি যদি আজকে অর্ডার করেন আগামী 2 দিনের মধ্যে ডেলিভারি পাবেন। কারণ উনি হয়তো অন্য কাজে ব্যস্ত থাকতে পারেন, কারণ উনি লেভেল 2 সেলার, ওনার দেখাচ্ছে আরো অনেক কাজ ওনার কিউতে থাকতে পারে। তো যার কারণে উনি আগামী 2 দিনের মধ্যে সুন্দরভাবে আপনাকে ডেলিভারিটা দিবে। আর কাজের যে ডিউরেশনটা হবে এটা মানে অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার, এবং এটার জন্য উনি চার্জ করবেন $10। বিষয়টা বুঝতে পারছেন? ঠিক আছে। তো যখন আমরা গিগে আমাদের প্রাইজিংটা বা দেখাচ্ছে যে প্রাইজিং এর বিষয়গুলো যখন ফিক্স করতাম, তখন অবশ্যই এটা আরো ডিটেলস আপনাদেরকে বলতাম। আচ্ছা, তো আমরা ডেসক্রিপশনটা একটু দেখছিলাম। আচ্ছা, আরো 2-1জনের ডেসক্রিপশন একটু দেখি যে আচ্ছা, রাইজিং ট্যালেন্ট গুলোর যারা রাইজিং ট্যালেন্ট, এদের গিগ গুলো আমরা একটু ফলো করতে পারি, কারণ এরা হচ্ছে নতুন গিগ পাবলিশ করছে এবং দেখা যাচ্ছে 2-1টা কাজ করার পর বা দেখা যাচ্ছে বায়ারের সাথে ভালো রেসপন্স করার পর এরা হচ্ছে রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাইছে। তো আমরা এদের গিগ গুলোকে ফলো করতে পারি, কারণ আমরাও কিন্তু এখানে নতুন, আমরা এখানে প্রথম সার্ভিস সেল করতে আসছি এবং আমরা যদি এদেরকে ফলো করি তো আমাদের গিগটাকেও র্যাঙ্ক করতে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। দেখেন এনার যে অ্যাবাউট দিস গিগ সেকশনটাতে ইনি আসলে এখানে কোনো অতিরিক্ত কোনো কথা লেখেন নাই বা অতিরিক্ত 2-3টা লাইন কিছু লেখেন নাই, উনি জাস্ট ওনার সার্ভিসটা এখানে উল্লেখ করছেন। আচ্ছা, সার্ভিসটা জাস্ট এখানে উল্লেখ করার পর ব্যাস এইটুকুই ওনার গিগে, আর কিছু উনি উল্লেখ করেন নাই। দেখি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে কিনা, না ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনও এখানে দেয় নাই। ঠিক আছে, আসলে ইনি যে কাজটা করছেন যে গিগের কোয়ালিটিটা খুব বেশি ইমপ্রুভ না করে মার্কেটিং সেক্টরে বেশি মানে পরিশ্রম করতেছে, যে হ্যাঁ আমি এটাকে মার্কেটিং করতেছি বা বিভিন্ন প্ল্যাটফর্মে সে মার্কেটিং করতেছে, যার কারণে দেখা যাচ্ছে গিগের কোয়ালিটিটা খুব বেশি ভালো না হলেও তার গিগটা রাইজিং ট্যালেন্টে বা দেখা যাচ্ছে কাজ পাচ্ছে বা সামনের দিকে আসতেছে। আচ্ছা, এটাকে ফলো করা যাবে না। আচ্ছা, দেখেন ইনি আবার কোনো সার্ভিসের একদম সার্ভিস পয়েন্ট হিসেবে বা দেখাচ্ছে যে দেখতে মানে সবার কাছে অতি সহজে রিপ্রেজেন্টেবল এইভাবে কোনো ওয়েতে উনি আপনার গিগটাকে রিপ্রেজেন্ট করেন নাই, ইনি জাস্ট এখানে কিছু টেক্সট লিখে রাখছে, আই অফারিং স্প্রেডশিট সার্ভিস। আচ্ছা ঠিক আছে, আমাদের দুইটা আরেকটা গিগ একটু দেখতেই হবে, কারণ দুইটা কম্পেয়ার করা যায় না। দেখি এটা দেখি। আচ্ছা, তো এই গিগটাতে দেখেন ইনি কিছু ডেসক্রিপশন লিখছে বা দেখা যাচ্ছে যে কিছু বিষয় এখানে লিখছে এই গিগটা সম্পর্কে, এবং তারপর ওনার সার্ভিসগুলো এখানে উনি দিয়ে রাখছে। আচ্ছা, তো এই বিষয়গুলো আমাদেরকে একটু কম্পেয়ার করে দেখতে হবে এবং এখানে 2-1টা লাইন আপনাদেরকে লিখতে হবে যে এরা কি লিখছে, বা আপনাদের এই গিগের ডেসক্রিপশনে প্রথমেই ওনারা কি বলেছে এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে, এবং এখান থেকে আপনাদের নিজেদের মতো করে আপনাদের জন্য একটা ডেসক্রিপশন বানাতে হবে। তো আপনারা এরকম 2-3টা গিগ একটু কম্পেয়ার করবেন বা এখান থেকে নিজেদের জন্য একটা তৈরি করবেন। একটু দেখাই, এই সার্ভিসগুলো তো অবশ্যই আছে,
এবং সার্ভিসের আগে অবশ্যই এখানে কিছু ডেসক্রিপশন আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, উনি যেটা বলছে আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। আচ্ছা, কোথায় কোথায় এটা আসলে আপনারা লিখবেন না যে কোথায় ওনার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে বা আপনাদের কোথায় এক্সপিরিয়েন্স আছে, এটা আপনাদের প্রোফাইল বা আপনাদের গিগই বলে দিবে। এটা আপনার এখানে এইভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। আপনি হয়তো বলতে পারেন যে আই ক্যান ডু দিস ওয়ার্ক ফর ইউ, বা দেখা যাচ্ছে যে আমি আপনার জন্য এই কাজটা পার্টিকুলারলি করে দিতে পারি, বা আমি এই কাজটা ভালো পারি, এইভাবে আপনি বলতে পারেন। কিন্তু আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা এটা এখানে বলাটা আসলে একটা বোকামি। গতদিনও সম্ভবত বলেছিলাম যে আসলে আপনার এক্সপিরিয়েন্স যাচাই করার যে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যে ওয়েটা, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলে কি পরিমাণ কাজ আছে। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনি কি পরিমাণ এক্সপিরিয়েন্স। এনার প্রোফাইলে যথেষ্ট পরিমাণ কাজ আছে, ইনি লিখতে পারেন, কিন্তু আপনাদের প্রাথমিক অবস্থায় এটা লেখাটা খুব একটা সমীচীন হবে না। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরকম দুই একটা কথা আপনারা একটু সংক্ষেপে লিখে দিবেন যে ইফ ইউ আর লুকিং ফর সামওয়ান ফর ডেটা এন্ট্রি রিলেটেড জব দেন ইউ আর এট দ্য রাইট প্লেস, জাস্ট চেক মাই সার্ভিস লিস্ট অ্যান্ড অর্ডার অ্যান্ড কনফার্ম ইউর অর্ডার। আচ্ছা, এই ধরনের দুই একটা লাইন এখানে লিখে দিবেন। আপনারা একটা অবশ্যই অন্যদের ডেসক্রিপশন পড়ে বা দেখা যাচ্ছে যে নিজেদের মতো করে, বা আপনাদের যদি আপনারা ইন্টারনেট রিসার্চ করে বা দেখা যাচ্ছে যে গুগলে সার্চ করে এটা লিখতে পারেন। তো আমি জাস্ট এখানে সিম্পলি দুই একটা লাইন লিখে দিলাম। তো আপনাদেরকে যেটা পার্সোনালি সাজেস্ট করব, এখানে আসলে খুব বেশি কিছু বা দেখা যাচ্ছে যে অনেক বড় কিছু লিখছেন যে হাই আই এম মোমো, ওয়েলকাম টু মাই গিগ, বা আপনি হচ্ছে এই ধরনের আমার এত এক্সপিরিয়েন্স আছে, এই কথাগুলো না লেখাটাই বেটার। কারণ ক্লায়েন্টের এত কিছু পড়ার সুযোগ নাই যে আপনি এখানে একটা প্যারাগ্রাফ লিখে রাখছেন, এটা ক্লায়েন্টের আসলে পড়ার সুযোগ নেই। আপনি জাস্ট ওখানে এই যে মেইন যে কথাটা এটা তাকে এক্সপ্রেস করবেন। So if you are looking for someone for data entry related job, then you are at the right place. Just check my services and service list and confirm your order. তারপর দেখা যাচ্ছে আপনি আপনার সার্ভিসগুলো এখানে উল্লেখ করলেন। তো সার্ভিসগুলো উল্লেখ করার ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি এই সার্ভিসগুলো যে এখানে উল্লেখ করতেছেন এটা আপনি পারেন কিনা, বা এই ধরনের কাজ যদি কেউ আপনাকে দেয় এটা আপনি করতে পারবেন কিনা। যেমন ধরেন যে ডেটা এন্ট্রি এই রিলেটেড যে কোনো কাজ আপনারা করতে পারবেন, বা দেখা যাচ্ছে যে আপনাদের ডেসক্রিপশন একটা কিওয়ার্ড হিসেবে, বা দেখা যাচ্ছে যে মেইন যে কাজ আপনারা যে মেইন পারপাজে এই গিগটা বা যে মেইন কিওয়ার্ডটাকে ফোকাস করে আপনারা গিগটা ক্রিয়েট করতেছেন, সেই কথাটা অবশ্যই এখানে থাকা উচিত যে ডেটা এন্ট্রি। তো আমাদের এখানে যেহেতু ডেটা এন্ট্রি মেইন কিওয়ার্ড, এটা আপনি উল্লেখ করতে পারেন। আর আপনি যদি অন্য কোনো গিগ ক্রিয়েট করেন বা অন্য কোনো পারপাজে যদি গিগ আপনি ক্রিয়েট করেন সেটা আপনি লিখতে পারেন, সমস্যা নেই। তো আমরা মেইনলি লিখলাম ডেটা এন্ট্রি। তো ডেটা ক্লিনজিং, ঠিক আছে, এক্সেল ইএক্সিএল, আচ্ছা এই বানানি তো ভুল। আচ্ছা, এক্সেল ডেটা এন্ট্রি এটা আমরা পারি। তারপর হচ্ছে আপনার মেইলিং লিস্ট ক্রিয়েটিং, এটা আমরা পারি না, তো এই কাজটা আমরা এখানে অবশ্যই ইনক্লুড করব না। তারপর হচ্ছে ম্যানুয়াল লিস্ট ডেটা, এটা আমাদেরকে যদি কেউ দেয় যে হ্যাঁ ম্যানুয়ালি ডেটাগুলোকে লিস্ট করে দিতে হবে, এটা আমরা পারবো। মাইক্রোসফট এক্সেল অ্যান্ড ওয়ার্ড স্প্রেডশিট। মাইক্রোসফট এক্সেল ডেটা এন্ট্রি, আচ্ছা ঠিক আছে। পিডিএফ
স্ক্যান পেপার টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল ডিটেল ফর বিজনেস কার্ড, ঠিক আছে, এটা আপাতত না দিই। কপি পেস্ট এটা পারবেন আপনারা, ওয়েব রিসার্চ পারবেন। আচ্ছা দেখি আরো কি লেখা আছে। ওয়েব রিসার্চ, সিআরএমটা আপনারা পারবেন না এখন আপাতত। ডেটা মাইনিং, ডেটা স্ক্র্যাপিং, এটা দেওয়া যেতে পারে। স্যার যে মাইনিং ডাটা রিসার্চ ওটাকে ক্লিক করে দিন, ওটা কি আমরা শিখবো না? হ্যাঁ হ্যাঁ, আপাতত ওটা পারবেন না, তাই না? আপনি যদি আজকে গিট পাবলিশ করেন এবং কেউ যদি আপনাকে ডেটা মাইনিং এর ওই ধরনের একটা কাজ আপনাকে দেয়, আপনি তো সেটা কমপ্লিট করতে পারবেন না, তখন আপনার প্রোফাইলের জন্য ওটা একটা ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে। তো যার কারণে আপনি এখন আপাতত যেটা পারছেন সেটাই করেন, সমস্যা নাই। পরবর্তীতে এখানে আপনি এডিট করেও দুই একটা সার্ভিস ইনক্লুড করতে পারেন, অথবা নতুন একটা গিগ ক্রিয়েট করতে পারেন সেই স্পেসিফিক সার্ভিসের উপরে। স্যার এখানে যদি আমি নতুন করে এডিট করে মানে দুই একটা সার্ভিস যোগ করলাম, তাহলে কি সেটা আমার জন্য কোনো প্রবলেম হবে? না, সেক্ষেত্রে প্রবলেম হবে না। তো মেইন যে বিষয়টা আপনাদেরকে মনে হয় ক্লাসের শুরুতে বলেছিলাম যে টাইটেলটা এডিট করাটা সবচেয়ে মানে মানে অশোচনীয়, বা দেখা যাচ্ছে টাইটেলটা এডিট করা উচিত না। আপনি বাকি দেখা যাচ্ছে আপনার প্রাইজিং বা দেখা যাচ্ছে আপনার ডিটেলস, এই বিষয়গুলো বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এগুলো একটু চেঞ্জ করতে পারেন। আচ্ছা, স্যার আমি যদি গিগটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আগের মানে ধরেন আমি একটা গিগ করছি, তো ওই গিগে আমার হাই মানে ওই গিগে আমার ফলোয়ার্স টলোয়ার্স অনেক কিছু হয়ে গেছে, তো আমি যদি চেঞ্জ করি তো ওগুলো তো আমি পাবো না। তো আবার ওই গিগটাকে নতুন করে রান করতে হবে, নতুন যদি গিগ সাবমিট করি। আচ্ছা, নর্মালি যে বিষয়টা বলি যে আপনাদের গিগে কিন্তু রিভিউ বা দেখা যাচ্ছে রেটিং এগুলো আসে না, আপনাদের প্রোফাইলে আসে, বুঝতে পারছেন? আর ওই যে গিগের নিচে যে দেখাচ্ছিল 5 স্টার দেয়া, এটা আসলে দেখেন এই যে এনার নামের পাশে দেখাচ্ছে, তার নিচে নিচে একটু দেখুন। এটা না না স্যার, আমার এটা হচ্ছে যে রেটিংটা যিনি মানে রিভিউ যিনি দিছে, এটা হচ্ছে 5 স্টার, বুঝতে পারছেন? আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম যে আপনারা এখানে যে সার্ভিসগুলো ইনক্লুড করবেন সেটা অবশ্যই আপনাকে পারতে হবে, বা সেই সার্ভিসটা যাতে আপনি আপনার কাছে কেউ অর্ডার করলে প্রোভাইড করতে পারেন, এই ধরনের সার্ভিস কিন্তু এখানে আপনারা অবশ্যই অ্যাড করবেন। এর বেশি বা অতিরিক্ত কিছু এখানে অ্যাড করাটা প্রয়োজন নাই, কারণ আপনারা দেখাচ্ছে ভাবতেছেন যে আমি এখানে অনেক সার্ভিস অ্যাড করে রাখবো, আমি দেখাচ্ছে যে অনেক বেশি কাজ পাবো, এরকম কিন্তু না। কাজ পাওয়ার পর সেই কাজটাকে ক্লায়েন্টের কাছ থেকে সুন্দরভাবে বুঝে নেওয়া এবং সেই কাজটাকে আবার সুন্দরভাবে করে তাকে ডেলিভার করা, এটা অনেক বড় মানে প্রথম প্রাথমিক অবস্থায় বুঝতেই অনেক টাফ হয়ে যায় যে ক্লায়েন্ট আসলে আমাকে করতে বলছেটা কি। এবং ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে এই কাজটা করে নিতে আসবে, এই কাজগুলোর কোয়ালিটি কিন্তু অবশ্যই একদম নাম্বার 1 কোয়ালিটি বা দেখা যাচ্ছে যে অনেক ভালো কোয়ালিটির হতে হবে। তাছাড়া ক্লায়েন্ট আপনার কাছ থেকে বারবার রিভিশন দিয়ে নিবে, আপনাকে বারবার দেখাচ্ছে যে ওই বিষয়টা নিয়ে আবার কষ্ট করতে হবে, আবার কষ্ট করতে হবে, এটা আবার দেখাচ্ছে যে রিভিশনে থাকবে, আবার আপনাকে কমপ্লিট করে তাকে আবার বারবার সাবমিট করতে হবে। তো যার কারণে যে কাজগুলো আপনারা নরমালি পারবেন সেই কাজগুলো এখানে ইনক্লুড করবেন এবং দেখাচ্ছে সেই সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করবেন। এই যে ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি, এটা আপনাদেরকে এখনো শেখানো হয় না। ম্যানুয়ালি টাইপিং ওয়ার্ক, এগুলো তো লেখা আছে অলরেডি। ই কমার্স, বিজনেস প্রোডাক্ট লিস্টিং, বিজনেস কার্ড ডেটা এন্ট্রি, এটা বা এই ধরনের কাজ কিন্তু এখন আপনারা শিখেন নাই। তো যে কাজগুলো আপনারা পারবেন বা যে সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করতে পারবেন, এই সার্ভিসগুলোই অবশ্যই এখানে সুন্দরভাবে সংক্ষেপে উল্লেখ করবেন, যেটা দেখতে আসলে ক্লায়েন্টের সুবিধা হয়, বা দেখাচ্ছে ক্লায়েন্ট প্রথমে দেখেই বুঝতে পারে যে হ্যাঁ ডেটা এন্ট্রি, ডেটা ক্লিনজিং এবং দেখাচ্ছে যে এক্সেল টু ডেটা এন্ট্রি, ম্যানুয়াল লিস্ট ডেটা, এই ধরনের কাজগুলো আপনারা এখানে সুন্দরভাবে ইনক্লুড করে রাখবেন। আচ্ছা, তো আপনারা এই বিষয়গুলো দেখবেন যে কারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে, সেই সার্ভিসটা কিভাবে উল্লেখ করছে, এবং দেখাচ্ছে যে আপনারা এই সার্ভিসগুলো নিজেদের মতো করে এখানে ইনক্লুড করবেন। আচ্ছা, কেউ কিছু বলছিলেন? স্যার আমি আচ্ছা, দেখাচ্ছে আপনি একটা কলামে রাখছেন ফোন নাম্বার এবং আরেকটা কলামে রাখছেন তাদের ইমেল অ্যাড্রেস। তো দেখাচ্ছে কোথাও থেকে একটা এই ইমেল অ্যাড্রেসের মধ্যে থেকে একটা রো মিসিং হয়ে গেল। তো
তো দেখবেন যে ওই ডেটাগুলো যদি আবার আপনি যদি সিরিয়ালি যদি ওখানে দেন কলামে, দেখবেন যে প্রত্যেকটা ফোন নাম্বারের এগেনস্টে যে ইমেল অ্যাড্রেস ছিল এটা চেঞ্জ হয়ে গেছে। তো সতর্কতার সাথে এই কাজগুলো করতে হয়। আচ্ছা, ডেসক্রিপশনে যে বিষয়টা বলছিলাম, যে ডেসক্রিপশনে আপনারা কতটুকু ভালোভাবে লিখতে পারেন এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। এবং দেখা যাচ্ছে যে আপনারা অন্যান্য গিকগুলো একটু রিসার্চ করে দেখবেন যে তারা তাদের ডেসক্রিপশনে কি লিখছে। তো আমার যেটা পার্সোনালি যেটা সাজেশন, যে এখানে খুব বেশি কিছু মানে অনেক বেশি কিছু লেখার প্রয়োজন নাই, যে হ্যালো হাই ওয়েলকাম তারপর হচ্ছে আমার এত এক্সপিরিয়েন্স আছে, এগুলো লেখার প্রয়োজন নাই। আপনি জাস্ট যে মেইন কথাটা, যে আপনি যদি এখানে আমি যেটা বলেছি যে ইফ ইউ আর লুকিং ফর সামওয়ান ফর ডেটা এন্ট্রি রিলেটেড জব দেন ইউ আর at the right place, just check my service list and confirm your order. আচ্ছা, তারপর আপনি জাস্ট আপনার সার্ভিসের লিস্টটা দিলেন। আচ্ছা, এভাবে আপনারা লিখতে পারেন। আচ্ছা, এরপর যে বিষয়টা আছে, যে অনেকেই তাদের গিগে এই বিষয়টা উল্লেখ করে, এবং এটা উল্লেখ করাটা অনেকটা ভালো, বা দেখা যাচ্ছে যে ক্লায়েন্টকে আসলে আপনি এখানে, বা ক্লায়েন্টের আপনার বিশ্বস্ততা বা আপনাকে যে ক্লায়েন্ট বিশ্বাস করবে এটা অনেকটা বেড়ে যায়। তো আপনারা এখানে আরেকটা সেকশন অ্যাড করবেন, সেটা হচ্ছে যে হোয়াই মি, যে আমাকে কেন আপনি চুজ করবেন। স্যার একটা মানি রিটার্নের বিষয়টা একটা। হ্যাঁ, ওটা বলে দিচ্ছি। আচ্ছা, হোয়াই মি, তো এখানে আপনারা উল্লেখ করবেন যে আপনাকে কেন চুজ করবে। তো আপনারা এখানে প্রথমেই বলতে পারেন যে ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ আপনি ম্যানুয়ালি ওয়ার্ক মানে কাজ করেন, বা আপনি লিখতে পারেন আই ওয়ার্ক ম্যানুয়ালি। I work manually for best quality work, লিখতে পারেন যে আপনাকে কেন তারা চুজ করবে, বা আপনার সাথে কেন তারা কাজ করবে। ডেলিভারি ইন টাইমিং স্যার এগুলো তো হবে তাই না? অবশ্যই দিতে পারেন। আপনি যে টাইম একদম অন টাইম ডেলিভারি দিচ্ছেন, বা দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি দিচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা মানে কোয়ালিটি, বা দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে অনেক বড় একটা বায়ারের একটা সুবিধা। কারণ দেখবেন যে বায়ার কি করে, যখন বড় কাজ দেয়, বা দেখা যাচ্ছে একটা কাজ দিবে আপনাকে, ধরেন একটা $20 কাজ আপনাকে দিল, আপনাকে সময় দিয়েছে 2 দিন। এখন 2 দিন পরে গিয়ে আপনি হয়তো দেখা যাচ্ছে কাজটা শুরু করলেন, বা দেখা যাচ্ছে 2 দিনের একদম শেষ মুহূর্তে গিয়ে আপনি কাজটা শুরু করলেন, এবং ক্লায়েন্টকে আপনি বললেন যে আমাকে একটু সময় বাড়ায় দেন। তো ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে হয়তো তার কাছে সময়, তার হাতে সময় নাই এখন, বা তার হয়তো এমার্জেন্সি এটা দরকার, বা তার এটা হয়তো দেখা যাচ্ছে যে অন্য একটা কোথাও হয়তো সাবমিট করতে হবে, সে কিন্তু তখন এটা অ্যাপ্রিসিয়েট করবে না, বা দেখা যাচ্ছে তার জন্য এটা আপনাকে সময় দেওয়াটাও তার পক্ষে পসিবল না। তো অবশ্যই অন টাইম ডেলিভারি এটা অনেক বড় একটা বিষয়। 100% অ্যাকুরেট ডেটা প্রোভাইড করবেন। দেখবেন অনেকেই লিখে রাখে যে ফাস্টেস্ট ডেলিভারি উইদিন 12 আওয়ার্স। তো একটা কাজ আপনাকে ফাইবারে নরমালি 24 ঘন্টার কমে কোনো কাজ ডেলিভারি দেওয়ার অপশন নাই এখানে, মানে শো করে না, কিন্তু আপনি চাইলে 1 ঘন্টার মধ্যেও কাজটা করে তাকে ডেলিভারি করতে পারেন। দেখা যাচ্ছে সে আপনাকে অনেক ছোট একটা কাজ দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টা লিখতে পারেন। আচ্ছা, এইভাবে আপনারা 2-3টা বিষয় এখানে উল্লেখ করবেন যে আপনাকে তারা কেন চুজ করবে। আমি জাস্ট আপনাদেরকে একটু স্যাম্পল দেখালাম যে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো এখানে উল্লেখ করা যেতে পারে, যে আপনাকে কেন তারা চুজ করবে। কারণ আপনি ম্যানুয়ালি কাজ করেন বেস্ট কোয়ালিটি কাজের জন্য, বা কাজের যে কোয়ালিটিটা এটাকে ইমপ্রুভ করার জন্য আপনি ম্যানুয়ালি কাজ করেন, যে ডেটাগুলো প্রোভাইড করেন এগুলো 100% অ্যাকুরেট এবং অনেক দ্রুত সময়ে ডেলিভারি দেন, বা এই ধরনের আরো কিছু কারণ, বা এই ধরনের আরো কিছু এখানে পয়েন্ট আপনারা উল্লেখ করে দিবেন যে হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে কেন চুজ করবে। আচ্ছা আচ্ছা, লাস্টে যে কথাটা লিখবেন, যে যেহেতু আপনারা প্রথম এখানে সেল করতে আসছেন, বা ফাইবারে যেহেতু আপনারা নতুন,
এখানে আপনাদেরকে কেউ চেনে না বা কোনো বায়ারকেও আপনি চেনেন না। তো যে বিষয়টা আপনারা লিখবেন, যেহেতু আপনাদের প্রোফাইলে কোনো কাজ নাই বা কোনো রেটিং নাই, এখানে দেখে আসলে বোঝার উপায় নাই যে আপনি কাজগুলো করতে পারবেন কিনা। তো আপনি এখানে লিখে দিতে পারেন আচ্ছা, রিফান্ড গ্রান্টেড ইফ স্যাটিসফাইড। স্যার আমি এই কথাটা হচ্ছে আরো বেশ কয়েকটা গিগে দেখেছিলাম, এই যে রিফান্ডের বিষয়টা তারা উল্লেখ করছিল। স্যার মানে এটা একটু ক্লিয়ার করেন। ক্লিয়ার করার বিষয়টা হচ্ছে এরকম যে ক্লায়েন্ট যেহেতু আপনাকে প্রথম কাজটা দিচ্ছে বা দেখা যাচ্ছে যে আপনাদের প্রোফাইলটা যেহেতু বা আপনাদের গিগটা যেহেতু এখানে নতুন, তো আপনি যে কাজটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন কি পারবেন না এইটাতে স্যার আসলে আপনার কথা বুঝতে পারছি না। আসলে কেউ বোঝে না বা দেখা যাচ্ছে এখানে বোঝার কোনো ওয়ে নাই যে আপনি আসলে কোনো সার্ভিস পারেন কিনা বা আপনার এখানে কোনো এই কাজটা আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন কিনা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ট্রাস্ট ইস্যু থেকে যায় যে হ্যাঁ, এই সেলারকে যে আমি কাজটা দিব সে আসলে যদি সাকসেসফুলি কমপ্লিট করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সে কি ডিসপুট দিয়ে আমাকে হচ্ছে আমার অফারটা ক্যান্সেল করে দিবে বা দেখা যাচ্ছে আমাকে কি সে রিফান্ড দিবে, এই ধরনের কোনো বিষয় আছে কিনা। তো দেখা যাচ্ছে যে এই কারণে আপনি এখানে লিখে রাখবেন যে রিফান্ড গ্যারান্টেড ইফ নট স্যাটিসফাইড এনাফ উইথ মাই সার্ভিস। কারণ আপনি যদি সার্ভিসটা কমপ্লিটলি তাকে প্রোভাইড করতে না পারেন বা সাকসেসফুলি তাকে প্রোভাইড করতে না পারেন, তাহলে আপনি তাকে রিফান্ড দিবেন, এই কথাটা আপনি আপনার প্রোফাইলে উল্লেখ করে দিলেন। তো এটা দেখার পর ক্লায়েন্ট অ্যাটলিস্ট হয়তো সে রিস্কটা নিবে যে ঠিক আছে, সে যেহেতু বলেছে তো দেখা যাক, আমি তার কাছে কাজ করে নেওয়ার জন্য একটা রিস্ক নেই। তো এই ধরনের বিষয়টা আপনি এখানে উল্লেখ করে দিবেন, কারণ আপনারা এখানে নতুন, আপনাদের প্রোফাইলে কোনো কাজ নাই, কোনো রিভিউ নাই, কোনো রেটিং নাই। আসলে বোঝার উপায় না যে আপনি কাজ পারেন কি কাজ পারেন না, আপনি কি ফেক না রিয়েল, এটা আসলে বোঝার ওয়েটা খুবই কম। রোকসানা রূপু বুঝতে পারছেন? কোনো ক্রমে যদি রিফান্ড কখনো কেউ দেয়, তাহলে সেক্ষেত্রে কি তার প্রোফাইলের উপর কোনো ব্যাড ইমেজ পড়ে বা এরকম কিছু? ব্যাড ইমেজ বলতে আপনারা যদি দুইজনই মিউচুয়ালি, অর্থাৎ ডিসপুট দিয়ে যদি দুইজনই মিউচুয়ালি অর্ডারটাকে ক্যান্সেল করেন, সেক্ষেত্রে ব্যাড ইফেক্টটা পড়ে না। বুঝতে পারছেন? অর্থাৎ বায়ার বলতেছে যে ক্যান্সেল করো, আপনি বলতেছেন যে ঠিক আছে ক্যান্সেল করে দিলাম, তো সেক্ষেত্রে এখানে মানে এখানে ব্যাড ইম্প্যাক্ট পড়ার পসিবিলিটিটা খুবই কম। কিন্তু দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট বলতেছে যে ক্যান্সেল, আপনি বলতেছেন যে না ক্যান্সেল না, আমি কাজ ঠিকভাবে করেছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইবার আবার এটাকে যাচাই বাছাই করে, তারপর যদি দেখে যে কাজটা ঠিক হয়েছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি এখানে সেটা মানে পেমেন্টটা পেয়ে যাবেন, আর ক্লায়েন্ট তখন রিফান্ড পাবে না। আর যদি দেখে ফাইবার যদি দেখে যে কাজটা আপনি সাকসেসফুলি করতে পারেন নাই, তাহলে আপনার প্রোফাইলে সেক্ষেত্রে একটা ব্যাড ইম্প্যাক্ট আসবে এবং দেখা যাচ্ছে ক্লায়েন্ট সেক্ষেত্রে রিফান্ড পেয়ে যাবে। আর আপনারা যদি মিউচুয়ালি বিষয়টাকে হ্যান্ডেল করেন যে উনিও ক্যান্সেল করে দিচ্ছে, আপনিও ক্যান্সেল করে দিলেন, তাহলে ব্যাস ওকে, এখানে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, কাজটা ডেলিভারি না নেওয়ার আগেই? হ্যাঁ, তারা আগেই ফাইবারের কাছে বিষয়টা পেমেন্ট করে দেয়। এখানে ফাইবার যে থার্ড পার্টি হিসেবে কাজ করতেছে, এটার কারণটা হচ্ছে, স্যার আপনার কথা কিছু বুঝতে পারিনি। আচ্ছা বাকি সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার সারা জি স্যার, সারা শোনা আমাকে যাচ্ছে। করতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো যে বিষয়টা বলছিলাম যে ফাইবার এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করে এই কারণে যে আপনি তো বায়ারকে চেনেন না বা বায়ার আপনাকে চেনে না, বা বায়ার সেলার একে অপরকে কেউ কাউকে চিনেন না আপনারা। তো আপনারা তো দেখা যাচ্ছে যে বায়ার আপনার কাছ থেকে কাজ নিয়ে আপনাকে পেমেন্ট নাও করতে পারে, বা বায়ারের কাছে আপনি পেমেন্ট নিয়ে আপনি তাকে কাজটা নাও করে দিতে পারেন যদি আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতেন। কিন্তু এখানে ফাইবারের যে বিষয়টা হয় যে ফাইবার হচ্ছে থার্ড পার্টি, এখানে ক্লায়েন্ট ফাইবারকে পে করে, আপনি যখন কমপ্লিটলি কাজটা ক্লায়েন্টের কাছে ডেলিভার করেন তখন ফাইবার আবার আপনাকে পে করে দেয়। তো এইভাবে আসলে বিষয়টা চলে। তো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ সাবমিট করে তখন অলরেডি ফাইবারের কাছে তার পেমেন্টটা করা হয়ে যায়, এরপরে দেখা যাচ্ছে যে আপনি কাজ কমপ্লিট করবেন তখন পেমেন্টটা আপনার কাছে চলে আসবে। আপাতত
পেমেন্টটা একজন থার্ড পার্টি অর্থাৎ ফাইবারের কাছে জমা থাকে। এবার আশা করি বুঝতে পারছেন। জি, ক্লিয়ার হয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনারা যে সার্ভিসগুলো ইনক্লুড করতে দিতে পারবেন সেই সার্ভিসগুলোই অবশ্যই এখানে ইনক্লুড করবেন। আপনাকে কেন ক্লায়েন্ট আপনাকে চুজ করবে এই বিষয়টা এখানে উল্লেখ করবেন, এবং রিফান্ডের যে বিষয়টা আছে যে রিফান্ড গ্যারান্টিড ইফ নট স্যাটিসফাইড উইথ মাই সার্ভিস বা এই ধরনের বিষয়, এটা আপনারা একটু উল্লেখ করবেন। কারণ আপনাদের প্রোফাইলে এটা প্রথম গিগ বা দেখাচ্ছে যে এই প্রোফাইলটা দেখে আসলে বোঝার উপায় নাই যে এখানে আসলে আপনি সার্ভিসটা কমপ্লিটলি দিতে পারবেন কিনা। তো সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের কিছু লাইন লিখে রাখেন তাহলে আসলে ক্লায়েন্ট অ্যাটলিস্ট বা আপনার বায়ার অ্যাটলিস্ট রিস্ক নেবে যে হ্যাঁ ঠিক আছে, নতুন সেলার ইনি হচ্ছে আমাকে অনেক কম মূল্যে সার্ভিসটা প্রোভাইড করছে, ঠিক আছে আমি একটু রিস্ক নিয়ে দেখি যে সে আসলে কাজটা করে দিতে পারে কিনা। তো এই ধরনের বিষয় এখানে হয়। তো এই লাইনটা কেন লিখবেন এটা তো সবার কাছে ক্লিয়ার, তাই না? জি স্যার। ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা। তো এরপরে যে বিষয়টা আসে যে আপনাদের প্রাইজিং এর যে বিষয়টা, ওইটা হচ্ছে যখন আমরা একদম হচ্ছে গিগ ক্রিয়েট করব তখন প্রাইজিং এর বিষয়টা বলে দেবো যে আপনাদের তিনটা প্যাকেজ রাখতে হবে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। তো বেসিক প্যাকেজটা যেটা হচ্ছে যে ন্যূনতম, প্রিমিয়াম মিডিয়াম যেটা, বা দেখা যাচ্ছে যে আপনারা অনেক কিছু নাম দিতে পারেন, কেউ নাম দেয় সিলভার, কেউ গোল্ড, বা দেখা যাচ্ছে কেউ প্লাটিনাম, এইভাবে নাম দেয় প্যাকেজগুলো। তো ওইটা পরবর্তীতে যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন ওটা আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করব, কারণ ওইটা আসলে খুব জটিল কিছু না, বা দেখা যাচ্ছে যে খুব কঠিন কোনো বিষয় ওটা না। তো ওটা যখন গিগ ক্রিয়েট করার সময় দেখাই দিলে আপনারা ওটা বুঝতে পারবেন ভালোভাবে। আচ্ছা, এইটুকু আমাদের দরকার। এরপরে আরেকটু বিষয় দরকার আমাদের, সেটা হচ্ছে কিছু ট্যাগ বা কিছু ক্যাটাগরি আমাদেরকে এখানে, বা কিছু কিওয়ার্ড আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে কিওয়ার্ডগুলো আমাদের গিগকে রিপ্রেজেন্ট করবে। তো দেখেন এনাদের যে গিগটা, এই গিগটাতে কিছু কিওয়ার্ড বা কিছু মেইন ওয়ার্ড এখানে ইউজ করা আছে, আমি একটু দেখাই। এই যে দেখেন রিলেটেড যে ট্যাগগুলো আছে, এই রিলেটেড ট্যাগ আপনারা ম্যাক্সিমাম 5টা ইউজ করতে পারবেন। এই ট্যাগগুলো বা এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ গিগটাকে সার্চ করে বা দেখা যাচ্ছে যে ফাইবারে সার্চ করে তাহলে কিন্তু আপনাদের গিগের সামনে আসার পসিবিলিটিটা বেড়ে যাবে। তো দেখেন ইনি যে কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো ইউজ করছেন, তো তার মধ্যে প্রথম যেটা ওয়েব স্ক্র্যাপিং, এক্সেল ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি, কপি পেস্ট। আচ্ছা, অন্য একটা গিগে দেখি যে উনি কি ধরনের ট্যাগ ইউজ করছেন। আচ্ছা, ইনি ট্যাগ ইউজ করছেন পিডিএফ টু ওয়ার্ড, ডেটা এন্ট্রি, গুগল স্প্রেডশিট, মাইক্রোসফট এক্সেল, কপি পেস্ট। এই ট্যাগ ওয়ার্ডগুলো বা কিওয়ার্ডগুলো আপনাদেরকে একটু ভালোভাবে অবশ্যই লিখতে হবে, কারণ এখানে লিমিট আছে, আপনারা 5টার বেশি লিখতে পারবেন না। তো ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, ইন্টারনেট রিসার্চ, ডেটা মাইনিং এন্ড মাইক্রোসফট এক্সেল। তো আপনারা আপনাদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ বা আপনাদের গিগের টাইটেল এবং দেখা যাচ্ছে আপনাদের গিগের ডেসক্রিপশনের উপর ভিত্তি করে এই ধরনের 5টা কিওয়ার্ড বা দেখা যাচ্ছে ট্যাগ লাইন আপনারা সিলেক্ট করবেন। তো আমাদের গিগের যে টাইটেলটা আমরা প্রথম প্রাথমিক অবস্থায় সিলেক্ট করেছিলাম তার মধ্যে যেটা আছে ডেটা এন্ট্রি, এটা আমাদের মেইন কিওয়ার্ড। তো এটা অবশ্যই আমরা আমাদের ট্যাগে রাখবো। আপনারা ওয়েব রিসার্চ রাখতে পারেন, তারপর হচ্ছে ডেটা এন্ট্রি রিলেটেড জব, বা দেখা যাচ্ছে যে পিডিএফ টু এক্সেল কনভার্ট, পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট, বা দেখা যাচ্ছে যে ওয়েব স্ক্র্যাপিং, এই ধরনের কিছু ট্যাগ আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা এই ট্যাগগুলো ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের গিগের টাইটেল এবং আপনাদের গিগের ডেসক্রিপশনের দিকে খেয়াল রাখবেন যে ওই টাইটেলগুলো বা ওই ট্যাগগুলো আপনাদের গিগের টাইটেল অথবা আপনাদের ডেসক্রিপশনে আছে কিনা। এই ধরনের 5টা ট্যাগ আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি একটু আমাদের গিগটা থেকে একটু কিছু ট্যাগ এখানে অলরেডি লিখে রাখি। তো মেইন যে কিওয়ার্ডটা বা আমাদের যে স্যার আটকে আটকে আসতেছে কথা। আচ্ছা, সবার ক্ষেত্রে কি একই অবস্থা? আচ্ছা স্যার কথা আটকে আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, নেটওয়ার্কের ইস্যু হতে পারে। আচ্ছা, তো এই ধরনের কিছু ট্যাগ আপনারা সিলেক্ট করবেন। তো প্রথমে আমি যে একটা ট্যাগ সিলেক্ট করলাম সেটা হচ্ছে ডেটা এন্ট্রি, কারণ আমাদের এই গিগটা বা আমাদের গিগের যে টাইটেল বা ডেসক্রিপশন যেটা সিলেক্ট করা হয়েছে এটাতে মেইন যে ট্যাগটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ডেটা এন্ট্রি। তো এরপরে আপনারা আরো কিছু ট্যাগ এখানে ইউজ করতে পারেন, ধরেন ওয়েব রিসার্চ,
তারপর দিতে পারেন যে হচ্ছে পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু এক্সেল বা পিডিএফ টু এক্সেল কনভার্ট, এইভাবে আপনারা ট্যাগগুলো আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। তো অবশ্যই আপনাদেরকে আপনাদের গিগের ডেসক্রিপশন এবং টাইটেলের উপর খেয়াল রেখে এই ধরনের 5টা ট্যাগ আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো আপাতত এইটুকুতেই আমাদের গিগের জন্য আমাদের কি কি ম্যাটেরিয়াল বা কি কি ইনফরমেশন আমাদের প্রয়োজন, এগুলো কিভাবে ক্রিয়েট করব বা কি কি বিষয়ে খেয়াল রেখে আমরা এই গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন এবং হচ্ছে আমাদের গিগের কিছু এক্সট্রা কোনো কিছু কথাবার্তা বা দেখাচ্ছে যে কোনো বায়ারকে যে অফারগুলো আমরা করছি সেই ধরনের কিছু অফার, এবং দেখাচ্ছে যে আমাদের গিগে আমরা কি ধরনের ট্যাগ ইউজ করব, এই ধরনের ট্যাগগুলো আমরা এখানে একটু দেখছিলাম। আচ্ছা, তো আমরা অলরেডি 3টা ট্যাগ এখানে সিলেক্ট করে ফেলছি, ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, পিডিএফ টু এক্সেল। আচ্ছা, আরেকটা ট্যাগ আমরা ইউজ করব, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি জব। আচ্ছা, এরপরে আরো দু একটা আমরা ইউজ করতে পারি, সেটা অবশ্যই আমাদেরকে গিগের ডেসক্রিপশন এবং টাইটেলের উপর ভিত্তি করে এই ট্যাগগুলো আমাদেরকে এখানে দিতে হবে। আচ্ছা, এখানে একটা ট্যাগ ইউজ করা যায়, সেটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট অফিস, এটাকে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এই সবগুলো কিন্তু একটা প্রোডাক্টের আন্ডারে, সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস। তো আমরা কিন্তু মাইক্রোসফট অফিস যদি লিখি তাহলে কিন্তু এটা আমাদের প্রায় সবগুলো বিষয়কেই রিপ্রেজেন্ট করলো, যে আমরা হচ্ছে মাইক্রোসফট অফিস যদি পারি তাহলে আমরা মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ড এগুলো কিন্তু আমরা পারবো। তো এই ধরনের ট্যাগ কিন্তু আপনারা ট্যাগ লাইন আপনারা ইউজ করতে পারেন, তবে সবসময় চেষ্টা করবেন যে আপনাদের সার্ভিস রিলেটেড যে ট্যাগগুলো আছে এগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, মাইক্রোসফট অফিস দিলাম না, পিডিএফ টু এক্সেল কনভার্ট এটা দিয়েছি অলরেডি। তো এটা দিয়ে হচ্ছে ইন্টারনেট রিসার্চ। ইন্টারনেট রিসার্চ। তো এইভাবে আপনারা ট্যাগগুলো সিলেক্ট করবেন। আর ট্যাগগুলো সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের গিগটা যে সম্পর্কিত সেই সম্পর্কিত ট্যাগগুলো এখানে আপনারা ইউজ করবেন। আচ্ছা, কেউ হয়তো অনেক সময় সার্ভিস প্রোভাইড করে বা গিগ ক্রিয়েট করে যে উনি একজন অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উনি সার্ভিস প্রোভাইড করবেন। আমরা এর আগে একটা সম্ভবত গিগে দেখেছিলাম যে উনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের সার্ভিস উনি প্রোভাইড করে থাকে। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কী ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে বা স্পেসিফিক কী বিষয়গুলো নিয়ে তারা কাজ করে থাকে এটা সম্ভবত আপনাদের ক্লাসে অলরেডি আলোচনা করেছি একদিন, আমার মনে আছে। আচ্ছা, তো তখন আপনাদের কিন্তু গিগের ট্যাগগুলো বা এই ট্যাগ লাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো অবশ্যই গিগের ডেসক্রিপশন বা গিগের টাইটেল বা আপনি কি সার্ভিস দিচ্ছেন এগুলোর উপর খেয়াল রেখে ট্যাগগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ এই ট্যাগগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ট্যাগগুলো দিয়েই ফাইবারে কোনো বায়ার আপনাকে সার্চ করে বা দেখাচ্ছে এই ট্যাগগুলো দিয়ে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে আপনার গিগটা সবার সামনে আসার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। আচ্ছা, এটা ছিল মূল ট্যাগ সিলেক্ট করা। এরপর যে কাজটা আমরা করব আমাদের গিগে আমরা কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করব। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করার যে সুবিধাটা বা দেখাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যখন গিগটা ক্রিয়েট করবেন দেখবেন যে অনেকেই ফাইবার গিগে আপনার হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা দিয়ে রাখে নাই, অনেকের গিগেই দেখবেন যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা দেওয়া নাই। তো যে বিষয়টা হয় যে ফাইবার তো আপনাকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো অ্যাড করার জন্য একটা পোর্শন অলরেডি দিয়েই রাখছে। তো আপনি যদি ওখানে 2টা 3টা 4টা 5টা বা 10টা কোশ্চেন ম্যাক্সিমাম অ্যাড করা যায়, তো 10টা কোশ্চেন যদি বা 3টা 4টা কোশ্চেন যদি আপনি অ্যাড করেন তো দেখাচ্ছে যে ফাইবারের ওই ফিল্ডটা বা দেখাচ্ছে ওই রিকোয়ারমেন্টটা বা ওই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করার যে জায়গাটা ওইটা কিন্তু আপনি কমপ্লিট করলেন। তো এতে করে ফাইবারের যে বিষয়টা হয় যে আপনি যদি প্রত্যেকটা পোর্শন ঠিকভাবে এবং দেখাচ্ছে পারফেক্টলি সিলেক্ট করেন সেক্ষেত্রে ফাইবার আপনার গিগটাকে একটা আলাদা ক্যাটাগরিতে দেখে বা দেখাচ্ছে যে এই গিগটা একদম কমপ্লিট, এই গিগটাতে সব ধরনের ইনফরমেশন বা সবগুলো ফিল্ডই পূরণ করা আছে।
তো ফাইবার তখন আপনার গিগটাকে একটু ভালোভাবে দেখবে বা দেখা যাচ্ছে সার্চে সামনে আনার চেষ্টা করবে, বা কেউ যদি সার্চ করে তখন আপনার গিগটা সামনে আসার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। এখন অলরেডি একটা একটা ফিল্ড আপনি পূরণ করেন নাই, বা দেখা যাচ্ছে যে আপনার গিগটা ক্রিয়েট করার জন্য হয়তো আপনাকে 6টা 7টা ফিল্ড পূরণ করতে হবে, এর মধ্যে থেকে একটা ফিল্ড আপনি পূরণ করেন নাই। তো ফাইবার দেখবে যে এর গিগটাতে একটু অসম্পূর্ণ কিছু তথ্য এখানে রয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু ফাইবার আপনার গিগটাকে অন্যদের তুলনায় একটু কম মানে গুরুত্ব দিবে। অর্থাৎ যার গিগটাতে সবগুলো ফিল্ড একদম সুন্দরভাবে সিলেক্ট করা আছে, তাদের গিগটা এবং আপনার গিগে যদি কোনো একটা ফিল্ড যদি মিসিং থাকে বা কোনো ডেটা যদি মিসিং থাকে, তাহলে কিন্তু ফাইবার অবশ্যই দুইটার মধ্যে কম্পেয়ার করে যার গিগটাতে সব তথ্য দেওয়া আছে সেটাকে উনি মানে ফাইবার প্রায়োরিটি দিবে। আচ্ছা, যখন ইন্টারনেট রিসার্চ বা দেখা যাচ্ছে ওয়েব রিসার্চ এগুলো যখন কাজ আপনারা করবেন, তো দেখা যাচ্ছে ওয়েব রিসার্চের ক্ষেত্রে কি হয় যে আপনাদেরকে পার্টিকুলার কিছু ওয়েবসাইট বলে দিতে পারে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা থেকে রিসার্চ করে বা এই ধরনের ওয়েবসাইট রিসার্চ করে আপনাকে তথ্যগুলো প্রোভাইড করতে হবে আমাকে। এখন দেখা যাচ্ছে ইন্টারনেট রিসার্চ যদি করতে বলে তখন সেক্ষেত্রে কি হয় যে হয়তো আপনাকে শুধু তথ্য খুঁজতে বলে দেয়, এবং কোথা থেকে তথ্য খুঁজতে হবে এটা আপনি খুঁজে বের করবেন। অর্থাৎ সম্পূর্ণ ইন্টারনেট আপনার জন্য ওপেন, এবং দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে যেখান থেকে তথ্যগুলো অবশ্যই রিলায়েবল বা যে তথ্যগুলো অবশ্যই বায়ারের কাজে লাগবে, এই ধরনের তথ্য যখন আপনি খুঁজে বের করবেন সেটাকে আমরা ইন্টারনেট রিসার্চ বলতে পারি যে হ্যাঁ ইন্টারনেট থেকে রিসার্চ করে আমি এই তথ্যগুলো পাইছি। আর যখন ক্লায়েন্ট আপনাকে পার্টিকুলার কোনো ওয়েবসাইট বলে দিবে যে এই ওয়েবসাইটটা থেকে আপনি রিসার্চ করে আমার জন্য তথ্য নিয়ে আসেন বা আমাকে হচ্ছে এই তথ্যগুলো প্রোভাইড করেন, সেক্ষেত্রে সেটাকে আপনারা ওয়েব রিসার্চ বলতে পারেন। করা জরুরি, কারণ ওইখানে অবশ্যই ফাইবারে গিগে একটা ফিল্ড আছে যে ফিল্ডটাতে আপনাকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো অ্যাড করতে বলে। তো আপনি যদি ওই ফিল্ডটা পূরণ না করেন, তো দেখবেন যে যারা ফিল্ডটা পূরণ করবে এবং যারা ফিল্ডটা পূরণ করবে না, ফাইবার তাদেরকে তাদের দুইটা গিগকে আলাদাভাবে দেখবে। কারণ আপনি যখন ফাইবার যখন দেখবে যে আপনার গিগের সবগুলো ফিল্ড কমপ্লিটলি পূরণ করা আছে বা সুন্দরভাবে পূরণ করা আছে, তখন ফাইবার আপনার গিগে ধরেন 6টা পোর্শন আছে গিগের, 6টা পোর্শন আপনি কমপ্লিটলি সুন্দরভাবে পূরণ করছেন, আপনাকে ফাইবার 6টা পয়েন্ট দিল বা হ্যাঁ 6 পয়েন্ট দিল আপনাকে। এখন কেউ হয়তো 5টা ফিল্ড পূরণ করছে, তাকে অবশ্যই ফাইবার 5 পয়েন্ট দিবে, বা দেখা যাচ্ছে একটা ফিল্ড যেহেতু সে পূরণ করে নাই তাকে অবশ্যই একটু কম পয়েন্টে রাখবে। বা দেখা যাচ্ছে সার্চিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই হয় যে আপনাদের গিগটাকে কমপ্লিটলি সকল তথ্য দিয়ে আপনাদেরকে সাজাতে হবে। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো অনেকে অ্যাড করে না, তবে এটা অবশ্যই একটা ভালো প্র্যাকটিস যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো অ্যাড করা। আচ্ছা, তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো কেমন হয় বা কি ধরনের কোশ্চেন আপনারা অ্যাড করবেন সেটা একটু আমরা অন্যদের প্রোফাইল থেকে একটু রিসার্চ করে দেখি যে তারা কি ধরনের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন তাদের ফাইবার গিগে দিয়ে রাখছে। আচ্ছা, কেউ দেয় নাই। আচ্ছা দেখেন, ইনি কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করছেন যে ডু আই হ্যাভ এ টিম। অনেক সময় এরকম হয় যে অনেক বড় বড় কাজ বা দেখা যাচ্ছে যে লং টার্ম কাজ আপনাদের কাছে আসতে পারে, বা দেখা যাচ্ছে কারো হয়তো অনেক বড় কাজ এখানে আপনাকে করে দেওয়া লাগতেছে, সেক্ষেত্রে তারা আপনাদেরকে আস্ক করতে পারে যে আপনার থেকে টিম আছে। বা এরকমও অনেক সময় হয় যে একজন যখন কাজ করে অনেক সময় হয়তো সেই মানুষটা ব্যস্ত থাকে, বা দেখা যাচ্ছে সেই মানুষ হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে, বা তার হয়তো শরীর খারাপ, বা সে হয়তো কোনো কাজে কোনো কারণে ফাইবারে আসতে পারতেছে না। তো সেক্ষেত্রে যদি টিম থাকে, টিমের যে কোনো একজন মেম্বার কিন্তু তার কাজটা করে দিতে পারে। তো ডু আই হ্যাভ এ টিম, বা দেখা যাচ্ছে আপনার যে একটা টিম আছে এই বিষয়টা যদি আপনি এখানে বলেন যে হ্যাঁ আমার একটা টিম আছে এবং আমরা চাইলে অনেক বড় কাজ করতে পারি, বা দেখা যাচ্ছে টিমের যদি কেউ অসুস্থ থাকে বা টিমের যদি কেউ অ্যাবসেন্ট থাকে তার অনুপস্থিতিতে আমরা তার কাজটা কমপ্লিট করে দিতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই এটা টাইমটাকে ইনশিওর করে যে হ্যাঁ আমরা একদম অন টাইম ডেলিভারি দিব। কারণ যখন একটা টিম হিসেবে আপনারা কাজ করবেন, দেখা যাচ্ছে টিমের মধ্যে থেকে কেউ না কেউ একজন অবশ্যই রেসপন্স করবে বা কাজটা কমপ্লিট করে সাবমিট করতে পারবে। তো এখানে যে বিষয়টা বলে ডু আই হ্যাভ এ টিম, ইয়েস আই ডু হ্যাভ এ টিম অ্যারাউন্ড 15 পিপল ডু টু হিউজ প্রজেক্ট ইন ফিউ ডেজ। অর্থাৎ ওনার 15 জনের একটা বড় টিম আছে, তো তারা কিন্তু একটা টিমে কাজ করে অনেক বড় ধরনের প্রজেক্ট অনেক কম সময়ে করে দিতে পারে। তো আপনারা যারা আছেন আপনারাও কিন্তু এখানে একটা টিম,
বা আপনারা যে আপনাদের গ্রুপটা যে এখানে আছেন বা আপনারা যে এখানে গ্রুপ হিসেবে কাজ করছেন, আপনারা কিন্তু একটা টিম। তো আপনাদের কাছে যদি কোনো একটু বড় কাজ আসে, তো আপনারা কিন্তু সবাই মিলে সেই কাজটা কমপ্লিট করতে পারেন। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে আপনারা এই কোশ্চেনটা দিয়ে রাখতে পারেন যে ডু আই হ্যাভ এ টিম, দেন আপনারা বলেন ইয়েস আই হ্যাভ এ টিম অফ 20 পিপল, বা দেখা যাচ্ছে যে আপনারা যে কয়জন ব্যাচে আছেন যারা কাজ করতে আগ্রহী তাদেরকে আপনি আপনার টিমে ইনক্লুড করে বা আপনারা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করতে পারেন। আচ্ছা, এনি টাইম আর ইউ রেডি টু ওয়ার্ক উইথ মি, এটা অবশ্যই ইয়েস, যে আপনি যে কোনো সময় আমার সাথে কাজ করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আমি আসলে দেখা যাচ্ছে অন্য কোনো জব করি না, বা দেখা যাচ্ছে যে অন্য কোনো জবের প্রেশার আমার উপর নাই, তো সেক্ষেত্রে আপনার সাথে আমি যে কোনো সময় কাজ করতে পারি। তো আপনারা যদি কাজের পাশাপাশি বা দেখা যাচ্ছে পার্মানেন্ট কোনো জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে এই কোশ্চেনটা অ্যাড করতে পারবেন না, বা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এই কোশ্চেনটা অ্যাড করলেও আপনারা উত্তর দেবেন নো আই হ্যাভ এ পার্মানেন্ট জব এরকম। আর যদি আপনার কাছে কোনো পার্মানেন্ট জব না থাকে, দেন আপনি লিখবেন যে এনি টাইম আর ইউ রেডি টু ওয়ার্ক উইথ মি, or yes I am always ready anytime to work with you। এই ধরনের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো আপনারা এখানে অ্যাড করে রাখবেন। দেন আরেকটা কি বলছে, when you can deliver, আচ্ছা, I will complete your test within your required time। আচ্ছা, এটা সম্ভবত একটু ভুল লিখছে, এটা হবে যে I will complete your task within your required time, বা এই ধরনের কিছু হতে পারে, হয়তো ওখানে উনি স্পেলিং মিস্টেক করেছেন, হতে পারে। তো এই ধরনের যে কোশ্চেন বা এই স্যাম্পল কোশ্চেনগুলো আপনারা কিন্তু আপনাদের ফাইবার গিগে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হিসেবে অ্যাড করতে পারেন। তো আরো দুই একজনের প্রোফাইল একটু দেখি যে তারা কোনো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করছে কিনা, বা তাদের কোশ্চেনগুলো আসলে কেমন। স্যার এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো কি মানে চেঞ্জ করা যায় বা এডিট করা যায় কি পরবর্তীতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এডিট করা যায়, অ্যাড করা যায়, ডিলিট করা যায়। একটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের গিগের প্রত্যেকটা পোর্শন আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এডিট করতে পারবেন, বা দেখা যাচ্ছে যে ইভেন গিগটাকেও আপনারা ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এডিট করাটা খুব একটা ভালো প্র্যাকটিস না। আপনাদেরকে অবশ্যই প্রথমে খসড়া করে নিয়ে সুন্দরভাবে সবকিছু রেডি করে নিয়ে তারপর গিগটা ক্রিয়েট করতে হবে। আর বিশেষ করে গিগের টাইটেলটা এডিট করা একদমই সমীচীন না। আচ্ছা, আমরা একটু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন খুঁজি যে কারা কাদের প্রোফাইলটাতে বা তাদের গিগটাতে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিয়ে রাখছে। ইনারটা দেখি, ইনি একজন বাংলাদেশি সেলার, অনেক আগে থেকে সেল করে, প্রায় 1000-এর উপরে ওনার সার্ভিস এখানে আছেন, প্রায় 2015 সাল থেকে উনি সম্ভবত এখানে আছেন। একটু দেখি, দেখেন ওনার গিগে উনি অনেক কিছু লিখে রাখছেন, কিন্তু এটা কিন্তু একটা আনঅর্গানাইজড ওয়েতে উনি লিখে রাখছেন, দেখতেও বিষয়টা খুব একটা ক্লিয়ার হচ্ছে না, বা দেখতেও খুব একটা ভালো লাগতেছে না। এটা যদি আমরা বুলেট পয়েন্ট করে বা দেখাতে সুন্দরভাবে অর্গানাইজ করে বা ডিজাইন করে যদি আমরা এখানে যদি লিখতাম, তাহলে কিন্তু ক্লায়েন্টের দেখতে আরো সুবিধা হতো। তারপরেও কিন্তু ওনার গিগটা ফার্স্ট পেজে আছে, প্রায় প্রথমের দিকেই আছে। তার কারণটা হচ্ছে উনি অনেকদিন যাবত কাজ করেন, ওনার অনেক পজিটিভ রিভিউ, অনেক পজিটিভ রেটিং আছে। দেখেন 5 স্টার রেটিং উনি মেইনটেইন করে চলতেছে। এটা একটা অনেক অনেক বড় একটা বিষয় যে 5 স্টার রেটিং মেইনটেইন করে চলা। ওনার দেখেন উনি 15 সাল থেকে এখানে সার্ভিস সেল করে আসতেছে, 5টা অর্ডার এখনো ওনার চলমান আছে। আচ্ছা, এখানে প্রায় দেখেন 1955টা কাজ উনি কমপ্লিট করেছেন অলরেডি, হিউজ একটা এক্সপেরিয়েন্স আছে ওনার। দেখি উনি কোনো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করছেন কিনা। না, ইনিও কোনো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করেন নাই। আচ্ছা, তো যে 3টা বা 4টা কোশ্চেন আমরা একটু দেখলাম, এই ধরনের কোশ্চেন আপনারা অ্যাড করবেন আপনাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে। আপনারা এই ধরনের কোশ্চেনগুলো অ্যাড করবেন এবং ক্লায়েন্টকে মানে বোঝাবেন যে এখানে আপনি ম্যানুয়ালি কাজ করছেন কিনা, বা কোশ্চেনগুলো আসলে কি ধরনের হতে পারে, যে আপনি কত ঘন্টা সার্ভিস এখানে দিবেন, বা দেখাচ্ছে যদি 1 ঘন্টার জায়গায় যদি আপনার 1.5 ঘন্টা লেগে যায়, সেক্ষেত্রে আপনি কি ধরনের চার্জ করবেন। এই বিষয়গুলো আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে অ্যাড করতে পারেন। আপনার টিম আছে কিনা, আপনি ম্যানুয়ালি কাজ করেন কিনা, বা দেখাচ্ছে যে আপনি 24 ঘন্টার কম সময়ে ডেলিভারি দিতে পারবেন কিনা, এই ধরনের বিষয়গুলো আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে অ্যাড করবেন। এবং একটু অন্যান্য গিগগুলো একটু ঘুরে ঘুরে আপনারা দেখবেন যে তারা কি ধরনের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করে রাখছে।
ইনি কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন লিখে রাখছেন এবং দেখেন এনার যে প্যাকেজ, এখানে উনি কোনো অন্যান্য ধরনের কোনো প্যাকেজ এখানে প্রোভাইড করে না। ওনার একটাই প্যাকেজ, অর্থাৎ ফিক্সড প্রাইস, মানে উনি এই প্যাকেজটাই বেশি সেল করেন এবং ওনার কিন্তু প্রচুর সেলও হয়েছে। দেখেন উনি স্টার্টিং অ্যাট 60 ইউএসডি। তো ওনার যে সার্ভিসগুলো সেল হয়েছে কত পরিমাণ, প্রায় 1000-এর কাছাকাছি ওনার সার্ভিস সেল হয়েছে এবং উনি প্রায় 5 ঘন্টা কাজ করেন এবং দেখাচ্ছে যে $12 চার্জ করেন এবং 3 দিনের মধ্যে উনি সার্ভিসটা ডেলিভারি করেন। আচ্ছা, ওনার প্রোফাইলটা অনেক ভালো, বা দেখাচ্ছে যে উনি এখান থেকে প্রচুর আর্নিং নিয়ে আসছেন। তো দেখি ওনার প্রোফাইলে উনি কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বা ওনার গিগে উনি কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করে রাখছেন। আর ইউ অফারিং ডেটা মাইনিং অ্যান্ড ডেটা স্ক্র্যাপিং থ্রু সফটওয়্যারস, মানে আপনি কি সফটওয়্যার ব্যবহার করে এই কাজগুলো করেন? তো ইনি বলছেন না, আই এম অফারিং ম্যানুয়াল ডেটা এন্ট্রি অ্যান্ড রিসার্চ ওয়ার্ক। তারপর যেটা আছে যে হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট উড ইউ প্রেফার, উনি ওনার প্রজেক্ট সম্পর্কে এখানে উত্তরটা বলছেন। ক্যান ইউ অলসো ডু ক্লিনিং অফ মাইক্রোসফট এক্সেল ডেটা, ইয়েস আই ক্যান ডু ক্লিনিং অফ এক্সেল ডেটা, এরকম এটা উনি বলছে। তো আপনারা কিন্তু এই ধরনের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, তো আমরা এখান থেকে দুই একটা স্যাম্পল কোশ্চেন একটু নিই এবং আমাদের মতো করে উত্তরগুলো লিখে রাখি। আপনারা অ্যান্সার হিসেবে লিখতে পারেন ইয়েস। ইয়েস আই ডু। আপনারা আরো অ্যাড করতে পারেন, ডু ইউ হ্যাভ এ টিম। আপনারা লিখতে পারেন ইয়েস আই হ্যাভ এ টিম অফ 15 পিপলস। তো আপনারা অবশ্যই এইভাবে মিনিমাম 5টা কোশ্চেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হিসেবে আপনাদের প্রোফাইলে দিবেন এবং সেইগুলোর উত্তর আপনারা সুন্দরভাবে এখানে খসড়া করে লিখে রাখবেন। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো এরকম হয় নর্মালি, যে ইয়েস অর নোতে যে অ্যান্সারগুলো আসে এই ধরনের। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সম্পর্কে সবাই বুঝতে পারছেন আশা করি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে প্রাথমিকভাবে এই কয়টা বিষয় একটু খেয়াল রাখতে হচ্ছে, বা প্রাথমিকভাবে এই কয়টা বিষয় আপনারা নোট করে নেবেন বা খসড়া করে আপনাদের গিগের জন্য তৈরি করে নেবেন। আচ্ছা, তো এরপরে যে বিষয়টা হবে, এরপরে হচ্ছে আপনাদেরকে গিগের ইমেজ ক্রিয়েট করতে হবে। গিগের ইমেজ ক্রিয়েট করার জন্য আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন বা অনেক কিছুই আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, তো নর্মালি আমরা ক্যানভাতে আমাদের গিগের জন্য ইমেজ ক্রিয়েট করতে পারি, অথবা আমরা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের ইমেজটা অনেক সুন্দর বা অনেক বেটার হয়। যে একটা ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি কি বিষয় আগে একটু খেয়াল রেখে সুন্দরভাবে খসড়া করে নিতে হবে, এই বিষয়গুলো একটু বললাম। এরপর আমাদের যে বিষয়টা লাগবে, আমাদেরকে অবশ্যই একটা ফাইবার গিগের জন্য বা আমরা যে ফাইবার গিগটা ফাইবারে আপলোড করতে যাচ্ছি এটার জন্য আমাদের একটা সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, বা আপনারা যদি পারেন অবশ্যই একটা সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করবেন বা একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন, যেটা আপনাদের গিগে কি সার্ভিস প্রোভাইড করা হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করবে। তো নর্মালি ইমেজ আপনারা ইউজ করতে পারেন, অনেক বেশিরভাগ ক্ষেত্রেই ইমেজ ইউজ করে, তবে ভিডিওটা যদি ইউজ করতে পারেন সেটা আরো ভালো। আপনারা যদি আপনাদের গিগকে রিপ্রেজেন্ট করার জন্য বা গিগের কি ডেসক্রিপশন আছে বা আপনারা কি ধরনের সার্ভিস দিচ্ছেন, কেন আপনাদের কাছ থেকে বায়ার সার্ভিসটা নিবে, বা দেখা যাচ্ছে যে এখানে আপনি রিফান্ড দিচ্ছেন কিনা, বা এরকম তাদের স্যাটিসফ্যাকশনটাকে আপনি কি কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন, এই বিষয়গুলো যদি একটা ভিডিওতে সুন্দরভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারেন সেটা অনেক বেটার হয় এবং দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের কাছে ওটা অনেক বেশি রিপ্রেজেন্টেবল হয়। কারণ দেখেন এখানে ইনি যে মানে দিয়ে রাখছে একটা ছবি, আমাকে এখন এটাকে দেখতে হচ্ছে যে আসলে উনি কিসের ছবিটা দিচ্ছেন, তারপর হচ্ছে ওনার গিগে কি ডেসক্রিপশন লিখছেন, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু এখানে পড়ে পড়ে দেখতে হচ্ছে। কিন্তু ক্লায়েন্ট আপনি যদি এখানে একটা ভিডিও দিয়ে রাখতেন, জাস্ট এসে ভিডিওটা প্লে করতেন, এই গিগের সম্পূর্ণ ডেসক্রিপশনটা সামনে চলে আসতো।
তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা বেশি সবার কাছে বেশি পছন্দের হতো, বা দেখা যাচ্ছে যে বায়ারের কাছেও বিষয়টা বেশি অ্যাকসেপ্টেবল হতো, বা বায়ার অতি সহজেই এখানে 30-40 সেকেন্ড মানে ব্যয় করে আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনার গিগের যে সার্ভিসগুলো এগুলো সে বুঝতে পারছে। তো আমরা এরকম একটা ভিডিও একটু দেখি যে আসলে ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং ছবিটা আমরা কখন ব্যবহার করবো বা ভিডিওটা কখন ব্যবহার করবো। তো এনার প্রোফাইলে যে শুধু ভিডিও আছে তা না, এখানে এনার প্রোফাইলে কিন্তু দেখেন ইমেজও অ্যাড করা আছে, এবং ওনার কাজের স্যাম্পল এখানে অ্যাড করা আছে যে হ্যাঁ উনি এই কাজগুলো করেছেন। আচ্ছা, তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কাজের স্যাম্পলগুলো যদি এখানে গিগে অ্যাড করা যায় তাহলে অনেকেই আপনাকে বিশ্বাস করে, বা আপনার এই কাজগুলো দেখে বুঝতে পারে যে হ্যাঁ ইনি আসলে ঠিক আছে কাজ করছেন, বা এই ধরনের কাজ ওনার করা আছে। এবং দেখেন এনার যে রিভিউগুলো আছে বা এনার সম্পর্কে যে পজিটিভ কমেন্টগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ এই কাজের যে স্যাম্পলটা উনি এখানে শো করছেন, এই কাজের কাজ কমপ্লিট করার পর বায়ার ওনাকে যে এখানে যে একটা রিভিউ দিছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা যখন পরবর্তীতে রিভিউ পাবেন বা দেখা যাচ্ছে বায়ার কাজ সাকসেসফুলি কমপ্লিট করবেন, সেগুলো আপনারা আপনাদের গিগে ইনক্লুড করতে পারেন। তো নর্মালি এই দেখেন উনি গিগে ওনার একটা ছবি দিয়ে রাখছেন যে উনি গিগে কি সার্ভিস দিচ্ছে, ওয়েলকাম টু মাই গিগ, কপি পেস্ট, ডেটা এন্ট্রি, অনলাইন অফলাইন। আচ্ছা, এবং ভিডিওটাও সম্ভবত পরবর্তীতে অ্যাড করছেন, তো ভিডিওটা একটু দেখি। আচ্ছা, ভিডিওটা আপনারা দেখলেন তো বুঝতে পারলেন যে আসলে ওনার এই গিগটাতে উনি যে সার্ভিসগুলো দিচ্ছেন বা এই ধরনের কিছু মূল কথা বা দেখা যাচ্ছে কিছু বিষয় দিয়ে উনি ওনার ভিডিওটাকে রিপ্রেজেন্ট করছে। তো ক্লায়েন্ট যখন বা কোনো বায়ার যখন ভিডিওটা দেখবে, সে দেখাচ্ছে যে 55 সেকেন্ড সেখানে ব্যয় করে আরামে সে বসে বসে আপনার সার্ভিসগুলো কি এটা ভিডিওতে সে দেখতে পাচ্ছে। আর যদি কেউ আপনার ওখানে যদি ভিডিও না থাকে, যদি ইমেজ থাকতো, তাহলে আবার আপনাকে গিগে এসে এখানে দেখাচ্ছে লাইন বাই লাইন পড়ে বা দেখাচ্ছে কোথায় কি সার্ভিস আপনি দিচ্ছেন এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে কষ্ট করে। তো এখানে যেহেতু বায়ারের কষ্টটা একটু লাঘব হলো, তাহলে অবশ্যই বায়ার এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করবে বা দেখাচ্ছে উনি আপনার সাথে কাজ করতে কিন্তু ইন্টারেস্টেড হবে। যদিও এনার ভিডিও কন্টেন্টটা বা ভিডিও কোয়ালিটিটা বা এই ভিডিওর রিপ্রেজেন্টেশনটা অনেক ভালো ছিল না, তারপরেও আপনাদেরকে এটা দেখালাম যে হ্যাঁ এইভাবে আসলে ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, তার পরবর্তীতে দেখেন ইনি এখানে যে ইমেজটা অ্যাড করছেন, ইমেজটা আমার খুব একটা পছন্দ না, কারণ ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটগুলো আসলে খুব একটা আই ক্যাচি হয় নাই। তো আমরা অন্য একটা গিগ একটু দেখি যে তাদের ইমেজগুলো বা গিগের যে ছবিগুলো আছে এগুলো কেমন। আচ্ছা, ইনি এনার কাজের স্যাম্পলগুলো দিয়ে রাখছে। স্যার এমন ভিডিও আসলে অনলাইন থেকে কি ক্রিয়েট করা যায় স্যার? হ্যাঁ, অবশ্যই ক্রিয়েট করা সম্ভব। আপনি হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও করতে পারেন, প্লাস আপনি ক্যানভাতে এরকম ভিডিও টেমপ্লেট অনেকগুলোই পাবেন, সেই ভিডিও টেমপ্লেটগুলো এডিট করে আপনারা ইউজ করতে পারবেন। তবে সবচাইতে বেটার হয় যে আপনাদের যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটু বেসিক ধারণা থাকে, তাহলে আপনারা এরকম সুন্দরভাবে ভিডিওগুলো বানাতে পারবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অনেক সুন্দর ভিডিও অ্যানিমেশন বা দেখা যাচ্ছে যে অনেক কিছু এখানে ক্রিয়েট করা সম্ভব। দেখেন ইনি যে ইমেজটা দিয়েছেন এখানে বলছে 24/7 অন ফাইবার, কপি পেস্ট, বা ওনার যে সার্ভিসগুলো আছে ওটা দিছে, এবং ব্যাকগ্রাউন্ডটা এমন একটা ব্যাকগ্রাউন্ড দিছে মানে মানে চোখে একদম লাগতেছে এরকম একটা বিষয়, মানে পড়তেই হবে এরকম একটা বিষয়। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকেও এইরকম আই ক্যাচি বা দেখা যাচ্ছে যে ইমেজটা বা যে ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি চকচকে, বা দেখা যাচ্ছে যে আপনার এই যে ইমেজটা বা দেখা যাচ্ছে ইমেজের উপর যখন আপনি লিখছেন কপি পেস্ট, এক্সেল, ডেটা এন্ট্রি, এগুলো কিন্তু সহজেই পড়া যাচ্ছে, বোঝা যাচ্ছে, এবং অনেক ফন্টগুলো অনেক সুন্দরভাবে দিয়ে রাখছে এবং বলতেছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি।
ঠিক আছে, এখানে কিছু সার্ভিস মাইক্রোসফট অফিসের যে লোগোগুলো আছে বা মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলোর যে লোগো আছে সেটা উনি ইউজ করছেন, যে উনি এই রিলেটেড কাজগুলো করেন। আচ্ছা, আরও একটা গিগ একটু দেখি, দু একটা দেখেন। এনার যে গিগটা, এটা কিন্তু আমরা গিগটাতে ক্লিক না করেও দেখতে পাচ্ছি যে ইনি আসলে কি সার্ভিসগুলো দেন, কারণ উনি এই টেক্সটগুলোকে সুন্দরভাবে মানে যেটুকু ফন্ট আসলে দরকার এইটুকু ফন্টেই দিয়ে রাখছে। তো সেলার যখন বা কোনো বায়ার যখন এখানে আসবে, দেখা যাচ্ছে যে ওনার গিগটাতে ক্লিক না করেও কিন্তু উনি দেখতে পাচ্ছে যে হ্যাঁ এখানে উনি কি সার্ভিসগুলো প্রোভাইড করতেছে। তো আমাদের ইমেজটাকেও এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে বা আমাদের ইমেজটাকেও এইভাবে দিতে হবে, যাতে অনেকেই ক্লিক না করেও অনেক সময় আমাদের সার্ভিসগুলো দেখে এবং তারপর হচ্ছে এখান থেকে ক্লিক করে আমাদের সার্ভিসগুলো সে নিতে পারে। ইনার গিগটা দেখেন, ইনার গিগে যে ইমেজটা ইউজ করছে এটা মানে দেখাই যাচ্ছে না যে কি লিখছে। আচ্ছা, এনার এখানেও তাই অবস্থা, দেখতে খুবই কষ্ট হচ্ছে। বা এই গিগটাতে দেখেন, গিগের যে ইমেজটা, এখানে উনি কি লিখছে এটা দেখে বোঝার উপায় নাই, এটাতে ক্লিক করে তারপর গিয়ে তারপর আবার ওখানে দেখতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাদেরকে ইমেজ, আপনাদের গিগের যে ইমেজটা আছে এটাকে, অথবা আপনারা যদি গিগের জন্য ভিডিও ক্রিয়েট করতে চান এটা আপনাদের করতে হবে। আচ্ছা, আর যে স্যার, যদি আমরা ভিডিও ক্রিয়েট করি তাহলে তো হচ্ছে ক্লিক করে তারপর দেখতে হবে, তাহলে এটা ইমেজ এবং ভিডিওর মধ্যে আসলে বিষয়টা কি রকম হচ্ছে স্যার? আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন, এর একটু আগে যে প্রোফাইলটা আপনাদেরকে দেখালাম, যে এই প্রোফাইল বা এই গিগটাতে দেখেন উনি ভিডিও দিয়ে রাখছে, উনি ইমেজটাও দিয়ে রাখছে। তো প্রাইমারি হিসেবে ওনার ভিডিওটাই শো করবে, আর ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি এখানে একটা ভিডিও দিয়ে রাখছেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার হচ্ছে ভিডিওটা এখান থেকেও প্লে করে দেখতে পারে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ভিডিওটা এখান থেকে প্লে করা পসিবল, এবং এখান থেকে এই যে দেখেন স্লাইড করে কিন্তু পরবর্তী যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু দেখা পসিবল। আপনাকে যে একদম ওখানে গিয়েই দেখতে হবে এরকম কিছু না। মানে মেইনলি যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে এই দেখেন ইনি যে গিগে যে টেক্সটগুলো অ্যাড করছেন এটা কিন্তু আমরা সহজে এখান থেকে বুঝতে পারতেছি, কিন্তু এনার যে টেক্সটগুলো অ্যাড করা আছে এগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে, বা দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না এরকম। তো আপনাদেরকে বলছিলাম এই বিষয়টায় যে ইমেজে যখন বা আপনাদের গিগের ইমেজ যখন ক্রিয়েট করবেন সেখানে যে সার্ভিসগুলো আপনারা ইনক্লুড করবেন, তো সেক্ষেত্রে বা যে টেক্সটগুলো আপনারা ইনক্লুড করবেন সেগুলো আপনাদের মেজর যে সার্ভিসগুলো আছে বা যে মেইন যে সার্ভিস বা যে কিওয়ার্ডগুলো আছে এগুলো ওখানে অ্যাড করবেন, এবং মানে এমনভাবে রিপ্রেজেন্ট করবেন যাতে দেখে বোঝা যায় ক্লিয়ারলি, যাতে বোঝা যায় যে হ্যাঁ উনি আসলে এটাই লিখছে। এই যে দেখেন এইটা যে ফন্টটা ইউজ করছে, এই ফন্টটা দেখা যাচ্ছে অনেকে পড়বেই না যে কি লিখছে, এটা কপি পেস্ট, আচ্ছা ঠিক আছে দরকার নেই। কিন্তু এনার গিকটা যখন সামনে আসতেছে দেখেন ইমেজটা দেখে এমনিতে বোঝা যায় ডেটা এন্ট্রি সার্ভিসেস, ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, বা দেখা যাচ্ছে প্রোডাক্ট লিস্টিং, কপি পেস্ট, টাইপিং, এই ধরনের কিন্তু এখানে সহজেই বোঝা যাচ্ছে। তো আর ভিডিওটা আপনার হচ্ছে যদি প্রোফাইলে বা আপনার গিগে যদি ক্লিক করে নাও দেখেন, তারপরেও এখান থেকে প্রিভিউ হিসেবে দেখতে পারবেন আপনারা, বা আমাদের বায়াররাও দেখতে পারবে। তো একটা ভিডিও সম্পর্কে বলা হয় যে ভিডিওটা হচ্ছে আপনাদের যদি আপনারা ভিডিও অ্যাড করেন এটা আপনাদের ফাইবারের গিগটার সেলটাকে ইনক্রিজ করে দিবে, বা দেখা যাচ্ছে যে এটাকে সেল, এটা এই ভিডিওটা আমাদের গিগের সেলটাকে ইনক্রিজ করে, অনেক সময় এরকম বলা হয়। আচ্ছা, স্যার, এমন কিছু কি করা যখন আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড এবং ইমেজের টেক্সটটা যখন আপনারা সিলেক্ট করবেন, তো ইমেজের ব্যাকগ্রাউন্ডের কালার এবং টেক্সটের কালারটা এমনভাবে সিলেক্ট করবেন যাতে খুব সহজে বা বোঝা যায়। বা এই যে দেখেন এখানে যে রেড ব্যাকগ্রাউন্ডের মধ্যে উনি যে হোয়াইট লিখছেন এটা কিন্তু মানে একদম ফুটে উঠছে, বা দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ উনি আসলে স্পষ্টভাবে এটাই লিখছে। আর এখানে কি হয়ে গেছে যে এই ব্যাকগ্রাউন্ডেরও যে কালার দেখা যাচ্ছে তার থেকে একটু ডিপ কালার উনি এখানে ফন্টে ইউজ করছে। তো আসলে বিষয়টা অনেক ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। তো আপনারা যখন গিগটা ক্রিয়েট করবেন বা গিগের ইমেজ যখন ক্রিয়েট করবেন তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, বা দেখাচ্ছে যে আপনাদের এই ফন্ট বা দেখাচ্ছে দেখেন এনার কি অবস্থা, ইনি যে গিগের যে এইখানে যে লিখছে যে সার্ভিসগুলো এগুলো বোঝার মানে উপায়ই নাই। আর ইনি আবার কি করছেন, এনার গিগের এখানে কোনো কিছু লেখেনি নাই, আবার লিখছে সম্ভবত কিন্তু আসলে দেখে কিছুই বোঝা যাচ্ছে না। আবার এখানে ইনি শুধু লিখে রাখছে ডেটা এন্ট্রি, আর কিছুই লেখে নাই। তো তারপরে দেখেন নর্মালি ওনার গিগটা একটাও সেল হয় নাই, কিন্তু তারপরেও এটা উনি এখানে দিয়ে রাখছেন, কিন্তু এটা দেখে আসলে বোঝার উপায় নাই। বা আপনারাও কিন্তু পার্সোনালি এখানে যখন কোনো বায়ার হিসেবে অ্যাজ এ বায়ার যদি আপনি সার্ভিস এখানে নিতে আসেন এটা দেখে আপনার পছন্দ হবে না, বা দেখাচ্ছে ওনার এই থাম্বনেইলটা বা দেখাচ্ছে ওনার এই গিগের যে ইমেজটা আছে এটা দেখেই পছন্দ হবে না, ধুর এটা কি লিখে রাখছে। কিন্তু প্রথম সারির দিকে যারা আছে দেখেন এদের গিগের যে ইমেজগুলো এগুলো কিন্তু মোটামুটি
অনেক ভালো মানের বা কোয়ালিটি সম্পন্ন। বিশেষ করে এইটা দেখেন সুন্দরভাবে টেক্সটটাকে উনি রিপ্রেজেন্ট করছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবেন এবং দেখা যায় টেক্সট, আচ্ছা গ্রাফিক্যালি কিছু সিম্বল ইউজ করতে পারেন, যেমন এই যে ইনি ইউজ করছেন বিভিন্ন ধরনের লোগো, বা আপনারা যে ধরনের কাজ করেন সেই ধরনের কিছু সিম্বল ইউজ করতে পারেন। প্লাস আপনারা যে টেক্সটগুলো ইউজ করবেন এটার কালারটা এবং দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা যেন অবশ্যই অনেক ভালো মানের হয়, আর দেখা যাচ্ছে যে টেক্সটটা যাতে ওখান থেকে দেখেই সহজে বোঝা যায়। মানে স্যার আমাদের হচ্ছে যে সার্ভিস গুলো থাকবে এগুলো সবগুলোকে হাইলাইট করতে হবে আর কি। আচ্ছা সবগুলোকে হাইলাইট করা অ্যাকচুয়ালি পসিবল না, কারণ ওইখানে জায়গার সংকট। আপনাকে দেখা, আপনি যদি হচ্ছে সবগুলোকে হাইলাইট করতে যান তাহলে ওইখানে আপনি স্পেস পাবেন না। দেখেন এনার গিগটাতে ইনি হয়তো অনেক সার্ভিস প্রোভাইড করতেছেন বা দেখা যাচ্ছে অনেকগুলো সার্ভিসের কথা ওখানে ইনক্লুড করে রাখছেন, কিন্তু এখানে জাস্ট যে মেইন যে কথাগুলো বা মেইন যে সার্ভিসগুলো, অথবা দেখা যাচ্ছে ওনার গিগে আমরা যে ট্যাগ লাইনগুলো যখন সেট করলাম যে আমাদের গিগের জন্য আমরা কি ট্যাগ ইউজ করব, সম্ভবত উনি এখানে এই ট্যাগগুলোই ইউজ করছে, অর্থাৎ ওনার গিগের যে মূল কথা বা মেইন যে সার্ভিসগুলো ওইগুলোই এখানে সুন্দরভাবে এখন উনি রিপ্রেজেন্ট করছে। এখন দেখা যাচ্ছে আপনি এনার মতো করে সবগুলোই সার্ভিস এখানে অ্যাড করতে গেলেন, দেখবেন যে একটাও আলটিমেটলি বোঝা যাচ্ছে না। বুঝতে পারছেন আহসান হাবিব? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমাদের মেইন হচ্ছে কিওয়ার্ড গুলো দিতে হবে তাহলেই হবে। হ্যাঁ, মেইন সার্ভিস বা মেইন পয়েন্ট বা মেইন কিওয়ার্ড যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি গিগে উল্লেখ করবেন সুন্দর করে গিগের ইমেজটা। দেখেন এনার গিগটাতেও হয়তো অনেক সার্ভিস আছে, কিন্তু মেইন যে কথাগুলো বা মূল কথাগুলো যেগুলো সেগুলো হচ্ছে উনি ওনার গিগে সুন্দর গিগের ইমেজটাতে সুন্দরভাবে বড় বড় করে লিখে রাখছে। এনারও একই অবস্থা, লিখছে ডেটা এন্ট্রি, ডেটা কালেকশন, ডেটা মাইনিং, ওয়েব রিসার্চ। তো এইভাবে আপনারা গিগের ইমেজটাকে ক্রিয়েট করবেন। দেখেন ইনি ওনার সবগুলো সার্ভিস এখানে দিয়ে রাখছেন, একটাও বোঝা যাচ্ছে না, মানে এখানে না ঢুকে আসলে দেখার মতো অপশন নাই। তো এই ধরনের ইমেজ আমরা ক্রিয়েট করব না। তো আমরা ইমেজ ক্রিয়েট করার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবো, প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটা চুজ করবো এবং আমাদের ফন্টের যে কালারটা চুজ করবো এটা অবশ্যই মানে ভালো হতে হবে, যাতে সহজে দেখে বোঝা যায় যে মূল যে সার্ভিসগুলো আছে বা আমাদের গিগের যে মেইন সার্ভিসগুলো এইগুলো হচ্ছে আমরা এখানে গিগে 5টা বা 6টা লাইনে অ্যাড করব। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে কিছু গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনের জন্য কিছু লোগো বা দেখা যাচ্ছে যে আপনারা যদি চান তো নিজেদের ছবি অনেকেই ইউজ করতে পারেন। যেমন ইনার যে ছবিটা ইনি দিচ্ছেন, দেখেন ইনি একটা কনফিডেন্ট একটা লুক দিচ্ছেন, ইয়েস আই ক্যান ডু ইট, এই ধরনের ছবি বা দেখা যাচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেকেই ইউজ করে। আচ্ছা, তো আপনারাও এগুলো ইউজ করতে পারেন। আর এই প্রাথমিক কিছু বিষয় খেয়াল রাখবেন গিগ তৈরির ক্ষেত্রে। আর কি করবেন না সেটা হচ্ছে যে এই যে এটার মতো সবগুলো সার্ভিস এখানে ইনক্লুড করছেন, একটাও দেখা যাচ্ছে না, এই ধরনের কাজ কখনোই করবেন না।